Sir, income tax. ইনকাম ইনকাম ট্যাক্স কি? সাবজেক্টের নামই তো ইনকাম ট্যাক্স। আপনি কি লটা জানতে চাচ্ছেন, মানে আইনটা ইনকাম ট্যাক্স? না না, টপিকসটা না। 1884 বেসিক অফ ইনকাম ট্যাক্স। নো, এটাও না। স্যার ক্লাসিফিকেশন করছিলাম ইনকাম ট্যাক্স। হ্যাঁ, মানে কোন কোন চারটা স্যার সোর্স বলছিলেন থেকে যে আমাদের যদি ইনকাম। সাকিব আল হাসান বা কোনো একটা প্লেয়ার বা কেউ যদি বাংলাদেশে আসে তার কিভাবে একটা এরকম একটা না কিছু। না, আমাদের ক্লাস টপিকসটার নাম ছিল যে প্রসিডিউর অফ কমপ্লিটিং ইনকাম ট্যাক্স, তাই না? প্রসিডিউরটা আমরা একবার দেখে নিয়েছিলাম যে আসলে কিভাবে করতে হবে ইনকাম ট্যাক্স প্রসিডিউর ইন বাংলাদেশ, রাইট? এটাই তো ছিল। তার মধ্যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছিলাম, সেখানে ক্লাবিং এ গিয়ে আমরা থামলাম, মানে লাস্ট ক্লাস ওই জায়গাতে আলোচনা থেমেছিল। ওকে, সো আমরা বলছিলাম যে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আমি দেখিয়েছিলাম যে যদি কোনো একজন এসএসসি ইন্ডিভিজুয়ালি যদি তার ট্যাক্স লায়াবিলিটি, যেহেতু আমরা প্রোগ্রেসিভ ট্যাক্স প্রসিডিউর ফলো করি, অর্থাৎ যার ইনকাম, প্রোগ্রেসিভ বলতে বোঝানো হয় যার ইনকাম যত বাড়বে তার ট্যাক্স লায়াবিলিটি তত বেড়ে যাবে, বিকজ ইনকাম ইনক্রিজের সাথে ট্যাক্স রেট বৃদ্ধির একটা সম্পর্ক আছে। আপনি দেখেন কেউ একজন 4 লাখ টাকা ইনকাম করছে, তার ট্যাক্স রেট একরকম, কেউ একজন 20 লাখ টাকা ইনকাম করছে, অর্থাৎ ইনকাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার ট্যাক্স রেটটা ধারাবাহিকভাবে লাইক 5%, 10%, 15% এভাবে কিন্তু বেড়ে যাচ্ছে। তো এভাবে যেহেতু ইনকামের সাথে ট্যাক্সের রেট বেড়ে যাওয়ার যে একটা সম্পর্ক আছে, অনেকে কি করে ক্লাবিং করে ফেলার চেষ্টা করে, যে তার ইনকামের একটা অংশ স্পাউস বা মাইনর চাইল্ডকে দেখিয়ে। তো ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এই ধরনের বিষয় কিন্তু করা যাবে না, ক্লাবিং ইজ প্রোহিবিটেড। ওকে, সো মানে ডিস্ট্রিবিউট করে দেওয়াটা প্রোহিবিটেড, বরং স্পাউস বা মাইনর চাইল্ড যদি ইনকাম করে সেটা যিনি এসএসসি ওনার ইনকামের আন্ডারে কিন্তু দেখাতে হবে। ওকে, সো এই ধরনের একটা সিস্টেম করা হলো। এরপরে আমরা যাব সেট অফ এন্ড ক্যারি ফরওয়ার্ড। সেট অফ টার্মটা শুনেছেন আপনারা এর আগে কখনো? সেট অফ? না স্যার। No, sir. ওকে, সেট অফ ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে সেট অফ বিষয়টা, এটা সিপিসি কোড অফ সিভিল প্রসিডিউরে বা সিভিল স্যুটের ক্ষেত্রে এটা বেশি প্রচলিত একটা বিষয়। নর্মালি একটা সিভিল স্যুট স্টার্ট হয় আরজি দাখিলের মাধ্যমে, যেটাকে বলা হয় প্রেজেন্টেশন অফ প্লেইন্টের মাধ্যমে। আমি একটু সংক্ষেপে সময় নিয়ে আপনাদের জাস্ট 5 মিনিটস এটার উপর লেকচার দিই সেট আপটা বোঝানোর জন্য। একটা সিভিল স্যুট কিভাবে হয়? দেওয়ানি মোকদ্দমা বা সিভিল স্যুট। সিভিল স্যুট বলতে যেগুলা সম্পত্তি রিলেটেড বা হচ্ছে এই জাতীয় মানি টানি রিলেটেড স্যুট মামলা, সেগুলা। একটা সিভিল স্যুট কিভাবে স্টার্ট হয়? থ্রু প্রেজেন্টেশন অফ এ প্লেইন্ট, একটা আরজি, প্লেইন্ট মানে বলা হয় আরজি, প্লেইন্ট উপস্থাপনের মাধ্যমে আদালতে, আরজি দাখিলের মাধ্যমে। তো এই প্লেইন্টে যিনি প্লেইন্ট উপস্থাপন করেন, মামলা করেন, মোকদ্দমাটা ফাইল করেন আদালতে, তাকে বলা হয় প্লেইন্টিফ। তাকে কি বলা হয়? প্লেইন্টিফ। তো উনি প্লেইন্টের মধ্যে অ্যাকচুয়ালি কি কি করেন? উনি ওনার নাম, অ্যাড্রেস, যার এগেইনস্টে মামলা করা হচ্ছে সেই ব্যক্তির নাম, অ্যাড্রেস লিখেন, যে কোর্টে মামলা করা হচ্ছে সেই কোর্টের নাম লিখেন, এখানে তিনি কি দাবি করছেন, তার ক্লেম কি, সেই ক্লেমটা উনি করেন। ওনার কজ অফ অ্যাকশন দেখাতে হয়, কেন উনি এটা ক্লেম করছেন, কোন কারণে ওনার মনে হচ্ছে যে ওনার এই রাইটটা আছে এবং এই রাইটটা ভায়োলেট হয়েছে সেটা দেখাতে হয়। তারপরে উনি এখানে তার যে প্রেয়ার, উনি আদালতের কাছে কি কি প্রতিকার চাচ্ছেন সেগুলা লেখা হয়। তো এভাবে যে ডকুমেন্ট উপস্থাপন করা হয় আদালতে একটা মামলা করার, সিভিল স্যুট করার সময়, সেটাকে বলা হয় প্লেইন বা আরজি। এই আরজি দাখিলের মাধ্যমে একটা দেওয়ানি মোকদ্দমা স্টার্ট হয়। আর ফৌজদারি মামলা তো আপনারা জানেন থানায় মামলা করার মাধ্যমে হয়। তো যখন মানি স্যুট হয়, মানি স্যুট মানে অর্থ রিলেটেড যে মামলাগুলো হয়, যেমন ধরেন আমি এখানে ইমরানের কাছ থেকে 5 লাখ টাকা ধার নিলাম এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি বলেছি আমি ইমরানকে এই টাকা 2021 এর জুন মাসের মধ্যে আমি এটা পে করে দিব। তো আমি 2021 এর জুন মাসের মধ্যে পে করতে
না পারার ফলে ইমরান এখন আমার বিরুদ্ধে যে মামলাটা করবে এই 5 লাখ টাকা আদায় করার জন্য, সেটাকে বলা হবে মানি স্যুট। ঠিক আছে, মানি স্যুট বুঝতে পেরেছেন, রাইট? জি স্যার। তো এই মানি স্যুটে যখন ইমরান যখন আমার বিরুদ্ধে মানি স্যুট করবেন, তখন ঠিক একইভাবে উনি যে আদালতে মামলা করবেন সে আদালতের নাম, তারপরে ওনার অ্যাড্রেস, ওনার ঠিকানা, আমার নাম, আমার অ্যাড্রেস, তারপরে উনি কেন মামলাটা করছেন, উনি যে কজ অফ অ্যাকশনটা কখন অ্যারাইজ করলো, কিভাবে হলো, উনি আমাকে টাকা ধার দিয়েছেন, তারপরে একটা নির্দিষ্ট ডেট ছিল, এই ডেটের মধ্যে আমি টাকা দিয়ে দেওয়ার কথা ছিল, আমি ওনাকে টাকা দিয়ে দেইনি, সেই কারণেই উনি এই মামলাটা করছেন, এটাকে কজ অফ অ্যাকশন বলা হয়। এভাবে এক্সপ্লেন করা, এভাবে এক্সপ্লেন করে উনি এখন কি চাচ্ছেন, উনি এই 5 লাখ টাকা, পাশাপাশি উনি এই 5 লাখ টাকা রাইট টাইমে না দেওয়ার ফলে ওনার যে ক্ষতি হয়েছে সেই তার জন্য ক্ষতিপূরণ। এভাবে যখন একটা মামলা ক্লেম করা হবে, ডকুমেন্ট উপস্থাপন করা হবে, সেটাকে আমরা কি নাম দিয়েছি, এটার নাম কি স্যার মানি প্লেইন্ট, এটার নাম কি আরজি, প্লেইন্ট। প্লেন্ট। এটা উপস্থাপন করে আদালতে মামলা করতে হয়, এবং এভাবে যে মামলাটা হবে সেটার নাম কি হবে, মানি স্যুট, রাইট? আচ্ছা, তো ইমরান যখন আমার এগেইনস্টে একটা প্লেইন্ট উপস্থাপনের মাধ্যমে স্যুট ফাইল করবেন, তখন ইমরানের দাবি তো সত্য নাও হতে পারে, আমারও কিছু দাবি থাকতে পারে। তখন একজন বিবাদী হিসেবে আমার কি দায়িত্ব, উনি বাদী, ওনাকে বলা হয় প্লেইন্টিফ ইমরানকে, এবং আমি যে যার এগেইনস্টে এই মামলাটা করা হলো, সিভিল স্যুট ফাইল করা হলো, আমার নাম কি জানেন? আমারও কিন্তু একটা আইনে নাম আছে। আমার কি নাম? ডিফেন্স। স্যার বিবাদী। ইংলিশে কি বলা হয়? ডিফেন্স। ডিফেন্স ক্রিমিনাল মামলায় ডিফেন্স বলা হয় ক্রিমিনাল মামলায়। সিভিলে কি? এটা একটা মানি স্যুট। অ্যাকিউজ টু ক্রিমিনাল মামলায় অভিযুক্ত। তাহলে কি বলা? অ্যাকিউজ এগুলা ক্রিমিনাল কেসে, বাট সিভিলে এটাকে বলা হয় ডিফেন্ডেন্ট। কি বলেছি? ডিফেন্ডেন্ট। ওকে, তাহলে প্লেইন্টিফ ইমরান, ডিফেন্ডেন্ট কে? আপনি আমি। স্যার যে টাকাটা, জি স্যার আপনার বিরুদ্ধে বলে আপনি স্যার। আমি। ওকে, এখন আমি যখন আদালতের কাছে জবাব দিব ইমরান যা যা বলেছে, এক্ষেত্রে আইনের বিধান হচ্ছে কোন একজন ব্যক্তির বিরুদ্ধে যখন এই ধরনের কোনো সিভিল স্যুট ফাইল করা হয়, তখন সেই ব্যক্তি যখন আদালতে আসবেন, তখন তার দায়িত্ব হচ্ছে যে ইমরানের প্লেইন্টের মধ্যে, আরজির মধ্যে যা যা ইমরান দাবি করেছে তা স্পেসিফিক ভাবে, মানে প্রত্যেকটা ধরে ধরে স্পেসিফিক ভাবে ডিনাই করা, অস্বীকার করা। এটা কার দায়িত্ব? ডিফেন্ডেন্ট, আমার দায়িত্ব। যদি আমি কোনোটা ডিনাই না করি, তাহলে আদালত কি ধরে নিবে? আই হ্যাভ এডমিটেড ইট, আমি এটা স্বীকার করেছি, এবং এটার উপর বেস করে জাজমেন্ট দিয়ে দিতে পারবে কোনো পার্টিকুলার ইস্যু যদি আমি ডিনাই না করি। ঠিক আছে, তাহলে আমার দায়িত্ব কি? ডিনাই করা। এবং এই ডিনায়াল লিখিতভাবে একটা ডিনাই দিতে হবে। হ্যাঁ, লিখিত ডকুমেন্ট দিতে হবে আর কি ডিনাই। এটাকে বলা হয় রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবাব। ঠিক আছে, আমি যেটা দিব কি, সেটার নাম কি? রিটেন স্টেটমেন্ট। বার্ডেন অফ প্রুফ এর বিষয় আমরা তো দূরে যাব না, আমরা সেটআপ বোঝানোর জন্য এই জায়গায় যাচ্ছে। এগুলো সিপিসি তে আমরা আপনি অনেক যেটা দিবেন এটা হলো রিটেন স্টেটমেন্ট। রিটেন স্টেটমেন্ট। ঠিক আছে, সবাই একমত? বুঝতে পেরেছি এতটুকু পর্যন্ত? জি স্যার। জি স্যার। জি স্যার। এখানে ধরেন এখানে একটা টুইস্ট আসলো, লাইক আমি মাঝখানে একটা ঝামেলা করে বসলাম। আমার রিটেন স্টেটমেন্টটা আমি বললাম যে আমি ইমরানের কাছে 2 লাখ টাকা পাই। ঠিক আছে, এটা কখন বললাম? আমার রিটেন স্টেটমেন্টে আচ্ছা একটু মিউট করেন যারা শুনছেন। আচ্ছা, আমার রিটেন স্টেটমেন্টে যখন আমি বললাম যে আমি ইমরানের কাছে 2 লাখ টাকা পাই, তাহলে আমি বাকি যে টাকাটা, অর্থাৎ ইমরান আমার কাছে 5 লাখ টাকা পাই, আমি ইমরানের কাছে কি পাই? 2 লাখ টাকা। আমি একটা কাউন্টার ক্লেম করে বসলাম। ঠিক আছে, তো এই যে কাউন্টার ক্লেমের যে 2 লাখ টাকা, সেটা ইমরানের 5 লাখ টাকা থেকে বাদ দেওয়াটাকে বলা হয় সেট অফ। এটাকে কি বলা হয়? সেট অফ। কি বুঝতে পেরেছি তাহলে আমরা?
সিভিল সেট আপটা আবার একটু বলেন স্যার প্লিজ, সেট আপটা আবার একটু। এই যে আমি একটা কাউন্টার ক্লেম করলাম, লাইক হচ্ছে ইমরান তো আমার কাছে 5 লাখ পাই বলে দাবি করে একটা মামলা করলো, আমি আমার রিটেন স্টেটমেন্টে বললাম আমি ইমরানের কাছে 2 লাখ টাকা পাই। সো এখানে ইমরানের 5 লাখের এগেইনস্টে আমার 2 লাখ টাকা অ্যাডজাস্ট করাটাকে বলা হয় কি? সেট অফ। কাটাকাটি স্যার। হ্যাঁ, ইটস ওয়ান স্যার কাইন্ড অফ পুনরায় যদি আপনি একটা দাবি তো করেন ওইটাই কি সেট অফ? স্যার টাকাটা তার কাটাকাটি হয় না, জাজমেন্টের আগে কি আর টাকাটা কাটাকাটি হবে? স্যার মানে আপনি যদি কাটাকাটি আবার পুনরায় কোনো দাবি তুলেন মানে সেটা কি আমি সেট যেটা অফ? ক্লেম, হ্যাঁ ওটা কাউন্টার ক্লেম। মানে কিন্তু স্যার ক্লেমটাই মানে যেটা ক্লেম করতেছেন কাউন্টার, স্যার এটাই তো সেটআপ। এটা যেটা কাউন্টার হবে ক্লেম। কি হবে না হবে সেটা পরের কথা, জাজমেন্টে। শুনেন, এটা আমি যে 2 লাখ টাকা দাবি করেছি এটা কাউন্টার ক্লেম, কিন্তু এই 2 লাখ টাকা দাবি করে অ্যাকচুয়ালি আমি কি চেয়েছি আদালতের কাছে? যে আমি 3 লাখ টাকা দিব, এই রেমেডিটা চেয়েছি নাকি? জি স্যার। তো জি স্যার। এই যে 5 লাখ থেকে 2 লাখ বাদ দেওয়ার যে প্রক্রিয়া বা এই যে রেমেডি চাওয়া, এটাকে বলা হয় সেট অফ চাওয়া। ঠিক আছে, সেট অফ বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। জি স্যার বুঝতে সেটা পেরেছি। হচ্ছে বাদ দেওয়াটা, ঠিক আছে, এটা সেট অফ করা। ওকে, তো তাহলে সেট অফ হচ্ছে এই কনসেপ্টটা, এটা সিভিল সুটেই বেশি উৎপত্তি হয়, কিন্তু আমাদের ট্যাক্সেশনে একটা করতে আসলো এই জায়গায় দেখি আমরা বিষয়টা। তো আমাদের যে প্রসেসটা আমরা বলেছি শুরুতেই, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার ঠিক করতে হবে, তারপরে যিনি এসএসসি তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ঠিক করতে হবে, তারপর হচ্ছে তিনি কোন হেডের আন্ডারে ইনকাম কাউন্ট করছেন তার সেটা দেখতে হবে, তারপরে আমরা বলেছি যে কোন কোন ইনকামগুলো চার্জেবল না সেগুলো বাদ দিতে হবে, তারপরে আমরা বলেছি যে প্রত্যেকটা হেডের আন্ডারে ডিফারেন্ট হেড আছে, এখানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন, হেডগুলো আলাদা করতে হবে এবং আলাদাভাবে হিসেব করতে হবে, করে এখানে আমরা ক্লাবিং করব, দেন আমরা আসছি সেট অফ অর ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। তো সেট অফটা হচ্ছে একজন এসএসসির এট দ্য সেম টাইম দুটো বিজনেস থাকতে পারে। একটা ধরেন তার আছে হচ্ছে একটা প্রিন্টিং এর বিজনেস, আর একটা আছে ধরেন হচ্ছে পেপার বানানোর বিজনেস, দুটা আলাদা বিজনেস, একটা পেপার সে বানায় আর একটা প্রিন্টিং করে, এই দুইটা বিজনেস। এখন পেপার বানানোর বিজনেসে তার লস হলো, প্রিন্টিং এর বিজনেসে তার লাভ হলো। এই যে পেপার বানানোর বিজনেসে যে লস হলো, সেই লসটা প্রিন্টিং এর বিজনেসে যে লাভ হলো সেখান থেকে বাদ দেওয়ার যে রাইট, সেটাকে কি বলা হয়? সেট অফ। ঠিক একইভাবে যেভাবে সিভিল সুটে একজন প্লেইন্টিফের ক্লেইম থেকে একজন ডিফেন্ডেন্টের যে ক্লেইম সেটা এই বাদ দেওয়াটাকে যেভাবে সেট অফ বলা হয়, ঠিক একইভাবে এখানে একজন এসএসসির দুইটা বিজনেসে একটাতে যদি প্রফিট হয় একটাতে যদি লস হয়, যেটাতে প্রফিট হয়েছে সেটা থেকে লসটা বাদ দেওয়ার যে রাইট সেটাকে কি বলা হবে? সেট অফ। ক্লিয়ার? সেট অফ। জি স্যার। Yes, sir. মানে স্যার লস হইলো আমাকে এই এক্সট্রা দিতে হবে, এটা আরেকটা ইস্যু থেকে হলো দিতে হবে না, এখানে সেটা না, আমার একটা ধরেন একটা বিজনেসে আমার লাভ হয়েছে 50 লাখ, আরেকটা বিজনেসে আমার লস হয়েছে 25 লাখ, তাহলে আমি 50 লাখ টাকা থেকে 25 লাখ বাদ দিয়ে বাকি যে 25 লাখ টাকা আমার প্রফিট আছে সেটার উপর আমি ট্যাক্স দিব, বুঝতে এবং পারছি এই স্যার। রাইটটাকে বলা হয় সেট অফ রাইট। ঠিক আছে স্যার, Okay. স্যার এটা কি স্যার হচ্ছে যে স্যার জবের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে হচ্ছে স্যার জব, আমি আমার জবও আছে আমার ব্যবসা আছে স্যার, কারণ স্যার ব্যবসায় লস খাইছি স্যার, এখন স্যার কি হবে স্যার? না ওটা না, জবের ক্ষেত্রে, এটা ইন্টারনাল ইন্ট্রা বিজনেসের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড বিষয় ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। ক্যারি ফরওয়ার্ড করা মানে কি? লস আপনি ক্যারি ফরওয়ার্ড করবেন, ধরেন এভাবে কাটাকাটি করে সেট অফ করে আপনার কিছু লস রয়ে গেছে এই ইনকাম ইয়ারে, যেটার জন্য আপনি ট্যাক্স দিচ্ছেন, সেই ইনকাম ইয়ারে আপনি সেট অফ করেছেন, সেট অফ করে অ্যাডজাস্ট করেছেন, স্টিল ইউ হ্যাভ সাম লসেস, অর্থাৎ আপনি একটা বিজনেসে 10 লাখ প্রফিট করেছেন আর একটা বিজনেসে উল্টা 15 লাখ লস করে বসে আছেন, আপনি সেট অফ করার পরে স্টিল ইউ হ্যাভ 5 লাখ লসেস, রাইট? সো এই ক্ষেত্রে এটাই, এই ইনকাম ইয়ারে তো আপনার কিছু নেই, লস করলে তো আইনের নিয়ম হচ্ছে আপনি সেটা বাদ দিতে পারবেন, তাহলে এই লসটা পরের ইনকাম ইয়ারে ট্রান্সফার করাটাকে বলা হয় ক্যারি ফরওয়ার্ড। ঠিক আছে, সেট অফটা হয় উইথিন ইনকাম ইয়ার এবং ওয়ান বিজনেস টু আদার বিজনেসের সাথে সেট অফ, বাট ক্যারি ফরওয়ার্ডটা হচ্ছে এই ইনকাম ইয়ারের সাথে আপনি অন্য ইনকাম ইয়ারের লাভ লসের সাথে অ্যাডজাস্ট করা। বোঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। ওকে, দেন স্যার আবার একটু বুঝাবেন স্যার।
ওকে, আর একবার বুঝো। জি, Fine, no স্যার। problem. ঠিক আছে, বলেছি সেট অফটা হচ্ছে আপনি একই অর্থ বছরের মধ্যে লাইক 2020 এর মধ্যে 2021 এর মধ্যে আপনি দুইটা বিজনেসের মধ্যে একটাতে লস করলে একটাতে প্রফিট করলে দুইটার মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট, দ্যাট ইজ কল্ড সেট অফ। কিন্তু আপনি সেট অফ করার পরও যদি আপনার কিছু লস রয়ে যায়, এই লসটা আপনি পরের অর্থ বছরে, এই অর্থ বছর তো শেষ, এই অর্থ বছরে আপনার লস আছে, পরের অর্থ বছরে যদি আপনার ইনকাম হয়, গেইন থাকে, লাভ থাকে, সেটা থেকে আপনি এই অর্থ বছরে যেটা লস করেছেন সেটা যদি ক্যারি ফরওয়ার্ড করে ওই অর্থ বছরে নিয়ে যাওয়া হয়, এটাকে বলা হয় ক্যারি ফরওয়ার্ড। বুঝতে পেরেছি? অ্যাডজাস্ট করার পারপাসে। জি স্যার। সেক্ষেত্রে কি স্যার আমার দুইটারই পে করতে হবে, মানে আগের অর্থ বছরে এই অর্থ বছরে লাভটা আর আগের বছরটা পে করতে হবে? লস হলে কি স্যার ওটার ট্যাক্স দিতে হবে? এই অর্থ বছরে তো আপনার লসই হলো, ট্যাক্স দিবেন কিভাবে? ট্যাক্স কিসের উপর? তাহলে যদি স্যার আমি ট্যাক্স না দিই স্যার, আর আমার এই লস যদি আমি সামনের অর্থ বছরের সাথে মিলাই ফেলি, তাহলে তো সামনের অর্থ বছর আমার স্যার কম ট্যাক্স দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আয় করলে ট্যাক্স দিবেন, তো লস করলে আপনি ট্যাক্স না দেওয়ার রাইট থাকবেন আপনার। ট্যাক্স কিসের উপর দিবেন? ট্যাক্স মানুষ কিসের উপর দেয়? ইনকামের উপরে স্যার। ইনকাম যদি না থাকে, আপনার যদি লস থাকে, বিজনেসের ইনকাম তো বিজনেসের, চাকরিটা না শুধু, বিজনেসের ইনকাম যদি না থাকে, আপনি লস থাকে, তাহলে আপনি ট্যাক্স কিভাবে দিবেন? রাইট? জি স্যার, এখন স্যার যদি লস হয় সরকার তো তাহলে স্যার আমাদের কিছু দিতে বাধ্য, কারণ আমরা লাভ করলে সরকারকে পে করব, লস করলে তারা কেন পে করবে না স্যার? বিষয়টা এমন কেন হবে? আপনি লস করলে সরকার, আপনি কি সরকারকে প্রফিট দেন? এটা প্রফিট থেকে স্যার ট্যাক্স দিচ্ছি না স্যার, প্রফিট থেকেই তো আমি দিচ্ছি, আমি লস করছি সরকার আমাকে দিবে না? শুনেন, এটা হচ্ছে মালিকানার সাথে সম্পর্কিত লস গেইন। যে মালিক সে কোটি কোটি টাকা লাভ হলে তার সে লাভ নিবে, যেহেতু সে প্রফিট নিচ্ছে, সো ইট ইজ হিজ অর হার রেসপন্সিবিলিটি টু বিয়ার দ্য লসও কিন্তু তাকে বের করতে হবে। কিন্তু আমরা যেভাবে সবাই কি দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, চাকরিজীবীরা দিচ্ছি, সবাই দিচ্ছি, কেন দিচ্ছি সেগুলো আমরা এই রিজনস বিহাইন্ড পেইং ট্যাক্স, এগুলো আমরা লাস্ট কয়েকটা ক্লাসে আলোচনা করেছি কেন দেওয়া উচিত। সেই কারণেই দিচ্ছি। আপনি একটা বিজনেস করতেছেন, এখানে কার সাথে? আপনি চায়নার সাথে বিজনেস করতেছেন, চায়নাতে প্রোডাক্ট পাঠাবেন, এখান থেকে আপনি বিশাল আপনি আয় করতেছেন। এই যে চায়নার সাথে বিজনেস করার একটা রাষ্ট্রীয় চুক্তি করে এই ব্যবস্থাটা তো আপনাকে রাষ্ট্র দিয়েছে, না হয় আপনি চায়নায় কিভাবে ব্যবসা করতেন গিয়ে? তো এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার সুযোগ তৈরি করার জন্য, করে দেওয়ার জন্য রাষ্ট্র আপনাকে যে করে দিচ্ছে, সেই কারণে সেই দায়বদ্ধতা থেকে আপনি রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছেন আপনার আয়ের উপর। এটা এমন না যে আপনি অন্য কারণে দিচ্ছেন। সো আপনি আবার প্রফিট করলে প্রফিট তো আপনি রাষ্ট্রের সাথে শেয়ার করেন না, তাহলে আর প্রফিট রাষ্ট্র কেন আপনার লস বিয়ার করবে? দুটো এক করে ফেলা যাবে না, ঠিক আছে? দুটো আলাদা বিষয়, রাইট? প্রফিট করলে এটা পায় কে? মালিক। সুতরাং লস করলে এটা বের করবে মালিক, ঠিক আছে? আপনার ব্যবসায়ের মালিক তো রাষ্ট্র না, আপনি বা আপনার সাথে যারা কো-ওনার্স আছে। বুঝতে পেরেছি বিষয়টা? জি স্যার। ওকে, জি স্যার। সো এখন আসেন নেক্সট, সেটা হচ্ছে কম্পিউটেশন অফ গ্রস টোটাল ইনকাম। তো এইভাবে আপনি গ্রস টোটাল ইনকামটা বের করেছেন, দেন আপনি এখান থেকে গ্রস ডিডাক্ট করবেন যেগুলা হচ্ছে আপনার রিজনেবল এক্সপেন্সেস, যেগুলো ল আপনাকে অনুমোদন দিয়েছে যে আপনি এই ইনকামের বিপরীতে এই গ্রস যেগুলা আপনার হচ্ছে এই এক্সপেন্সেস বা লস আছে, সেগুলো আপনি বাদ দিতে পারবেন। বাদ দেওয়ার পর আপনার আসবে আলটিমেটলি কি? ট্যাক্সেবল ইনকাম। আপনি টোটাল ট্যাক্সেবল ইনকামটা পেয়ে গেলেন। ট্যাক্সেবল ইনকামের উপরেই কিন্তু আপনি ট্যাক্স ইম্পোজ করতে পারবেন। ট্যাক্স ইম্পোজ করা হয় ট্যাক্সেবল ইনকামের উপর। এবং আমরা দেখেছি যে আমাদের নর্মাল ইনকামের সাথে গ্রস ইনকামের সাথে ট্যাক্সেবল ইনকামের একটা পার্থক্য আছে, কারণ ট্যাক্সেবল ইনকাম কিন্তু আমাদের নর্মাল ইনকামের সাথে সম পরিমাণ হয় না। এখান থেকে অনেক কিছু অ্যাড করা হয়, অনেক কিছু বাদ দেওয়া হয়, আলটিমেটলি হিসেব নিকেশ করে আমরা ফাইনালি কি পাবো? ট্যাক্সেবল ইনকাম পাবো। ট্যাক্সেবল ইনকামে পাওয়ার পর আমরা এখানে ট্যাক্স রেট অ্যাপ্লাই করব, অর্থাৎ কত টাকা থেকে কত টাকা পর্যন্ত কত পার্সেন্ট, প্রথম কত টাকার উপর এক্সাম্পশন, এগুলা অ্যাপ্লাই করে আমরা ট্যাক্স রেট অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো অ্যাপ্লিকেশন অফ ট্যাক্স রেট অন দ্য ট্যাক্সেবল ইনকাম। এটা করার পর আমরা একটা ট্যাক্সের পরিমাণ পাবো। সেই পরিমাণের উপর
আমাদের সারচার্জ দিতে হতে পারে মাঝে মধ্যে। সারচার্জ দেওয়ার নিয়ম হচ্ছে কোনো পার্টিকুলার ইনকাম ইয়ারে আপনার যদি 3 কোটি টাকার বেশি নেট অ্যাসেট থাকে। নেট অ্যাসেট মানে কি কেউ জানেন? না, নেট অ্যাসেট মানে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরেন আমার বাড়ি, গাড়ি, সম্পত্তি যা আছে সবকিছুর বাজার মূল্য 1 কোটি টাকা। এটা হচ্ছে আমার গ্রস অ্যাসেট। এটা আমার কি অ্যাসেট? গ্রস অ্যাসেট বা মোট সম্পত্তি। আমার বাড়ি, গাড়ি সবকিছু বাজার মূল্য 1 কোটি টাকা। এটা আমার কি অ্যাসেট? গ্রস অ্যাসেট। কিন্তু এই সম্পত্তির বিপরীতে আমার দায়, দেনা, লোন, যে নামে আপনারা ডাকেন না কেন, দায়, দেনা অথবা লোন আছে 50 লাখ টাকা। অর্থাৎ আমি একজন ব্যক্তি, আমার 1 কোটি টাকার সম্পত্তি আছে, আবার আমার কি আছে 50 লাখ টাকার লোন আছে। বা প্রকৃতপক্ষে আমার কিন্তু তাহলে কি 1 কোটি টাকার সম্পত্তি আছে? নো স্যার, 50 লাখ। না স্যার, এই 50 লাখ টাকা দ্যাট ইজ নেট গ্রসিং, নেট অ্যাসেট। এক্স্যাক্টলি স্যার। নেট অ্যাসেট বুঝতে পেরেছেন সবাই? জি তো স্যার, জি স্যার। কোনো একজন এসএসসির কোনো পার্টিকুলার ইনকাম ইয়ারে যদি তার নেট অ্যাসেটের পরিমাণ 3 কোটি টাকার বেশি হয়, তাহলে তাকে একটা বাড়তি টাকা সরকারকে দিতে হয়, যেটাকে আমরা সারচার্জ নামে চিনি। ঠিক আছে? একটা ছোট একটা অ্যামাউন্ট সরকারকে দিতে হয় বাড়তি। তার যে ট্যাক্স লায়াবিলিটি আসবে ওইটার পাশাপাশি তাকে একটা বাড়তি টাকা দিতে হয় সরকারকে। কখন? যখন তার নিট পরিসম্পদ, বাংলা এটাকে নিট পরিসম্পদ বলা হয়, ইংলিশে বলা হয় নেট অ্যাসেট। যখন তার নেট অ্যাসেট 3 crore বেশি হবে তখন এটা দিতে হয়। এটাকে আমরা কি বলবো? সারচার্জ। বুঝতে পেরেছি সারচার্জ কি? এগুলো আমরা বিস্তারিত পড়বো প্রত্যেকটা ইস্যু। আগে একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে প্রসেসটা। ওকে, তাহলে আমি এখন নেট আমার ট্যাক্স লায়াবিলিটি পেলাম, সেটার সাথে আমার যদি এরকম 3 কোটি টাকার বেশি নেট পরিসম্পদ থাকে, তার উপর একটা চার্জ সরকার ধার্য করেছে, সেটা সহ আমি ট্যাক্স লায়াবিলিটির সাথে অ্যাড করলাম, অর্থাৎ ট্যাক্স লায়াবিলিটি অ্যাড সারচার্জ। এখন আমার নেট ট্যাক্স লায়াবিলিটি আসলো। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে সরকার কিছু কিছু ক্ষেত্রে আপনি যে ইনকাম করেছেন, সেটা জব করে হোক, সেটা ব্যবসা করে হোক, যেভাবে আপনি ইনকাম করুন না কেন, সেই ইনকামের কিছু টাকা আপনি সরকার যেগুলো নির্ধারণ করেছে পার্টিকুলার খাত, সেই সমস্ত খাতে যদি আপনি এক্সপেন্ড করেন এগুলা, যেমন আপনি যদি সেভিংস সার্টিফিকেট কিনেন, সঞ্চয়পত্র, আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, হ্যাঁ, পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কিনেন, কিংবা আপনি যদি ডিপিএস করেন, সঞ্চয়, যেগুলা যে সমস্ত জায়গায় আপনি ইনভেস্ট করলে রাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধি পাবে, আলটিমেটলি রাষ্ট্রের উন্নয়ন হবে। সরকার নির্ধারিত এই ধরনের খাতে আপনি যদি আপনার আয়ের একটা অংশ ইনভেস্ট করেন, ওইটার উপর আপনি কি পাবেন? আপনি একটা ডিসকাউন্ট পাবেন। ট্যাক্স রিবেট বলা হয় এটাকে। কি বলা হয়? ট্যাক্স রিবেট বা ট্যাক্স ক্রেডিট। ওকে, সো আপনি একটা ট্যাক্স ক্রেডিট পাবেন। এখন ধরেন ওরকম আমি সরকার কর্তৃক নির্ধারিত খাতে আমার ধরেন 50 লাখ টাকা আয় হয়েছে একটা অর্থ বছরে, কিন্তু আমি সরকার কর্তৃক নির্ধারিত খাতে আমার 30 লাখ টাকা ব্যয় করেছি। এই নির্ধারিত খাত কি? আমি বঙ্গবন্ধুর কল্যাণ তহবিলে আমি 1 লাখ টাকা দান করেছি। আমি আঞ্জুমান মফিদুল হক নামে একটা এই ধাতব্য প্রতিষ্ঠান আছে, যারা হচ্ছে মৃতদেহ সৎকার করে, যেগুলো নাম পরিচয়বিহীন, তাদেরকে আমি 50 লাখ টাকা ডোনেট করেছি। আমি শেয়ার বাজারে 10 লাখ টাকা ইনভেস্ট করেছি, পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কিনে। আমি ডিপিএস করে রেখেছি 1 লাখ টাকা। আমি সঞ্চয়পত্র কিনেছি 10 লাখ টাকা। এভাবে আমার 50 লক্ষ টাকা ইনকাম থেকে আমি 30 লক্ষ টাকা ইনভেস্ট করেছি লাভজনক খাতে এবং অথবা চ্যারিটেবল জায়গায়। তো এটার উপর আমি একটা ট্যাক্স ক্রেডিট পাবো। এটার পরিমাণ হচ্ছে 10 লাখ পর্যন্ত সম্ভবত 10%, 10 লাখ ক্রস করলে 15%। এই হারে আমি একটা ক্রেডিট পাবো। ফর এক্সাম্পল, আমার ট্যাক্স রেট অ্যাপ্লাই করে ট্যাক্স আসলো 1 লাখ টাকা, সারচার্জ অ্যাপ্লাই করে আমার আরো 20,000 টাকা সারচার্জ আসলো। তো আমার আলটিমেটলি
ট্যাক্স আসলো 1 লাখ, সারচার্জ আসলো 20,000, অর্থাৎ টোটাল ট্যাক্সের পরিমাণ দাঁড়ালো 1,20,000 টাকা। এটার পর আমি যে 30 লাখ টাকা ইনভেস্ট করেছি সরকার কর্তৃক খাতে, সেখান থেকে 15% ডিডাক্ট করে আমার ধরেন আসলো 1 লাখ টাকা, অর্থাৎ আমি ট্যাক্স ক্রেডিট পাচ্ছি সরকারের কাছ থেকে এই যে বিভিন্ন খাতে ইনভেস্ট করার জন্য, যেগুলো সরকার বলেছে যে এখানে করলে আমি ট্যাক্স ক্রেডিট পাবো। এরকম জায়গায় ইনভেস্ট করে আমি ট্যাক্স ক্রেডিট পেয়েছি 1 লাখ টাকা। তাহলে আমার ট্যাক্স এসেছে 1,20,000, ট্যাক্স ক্রেডিট আমি দিয়েছি কত, পেয়েছি কত, 1 লাখ। তাহলে আমার আলটিমেটলি এই 1,20,000 থেকে ট্যাক্স ক্রেডিটটা বাদ দিলে, ডিডাকশন অফ ট্যাক্স ক্রেডিট করলে আমার হাত থাকে কত, 20,000 টাকা, রাইট? 20,000 টাকা। 20,000 ওকে, তো এখন আমি ধরেন শুরুর দিকে আমার শুরু থেকে আমি অলরেডি সরকারকে 10,000 টাকা দিয়ে দিছি আরো অ্যাডভান্স টিডিএস হিসেবে আর কি, ঠিক আছে, অ্যাডভান্স হিসেবে। তো এই ক্ষেত্রে তাহলে আমি 10,000 টাকা যেহেতু অলরেডি পে করে দিয়েছি, আমার 20,000 থেকে আরো 10,000 বাদ দিলাম, যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স হিসেবে। তাহলে আমার আর বাকি থাকে 10,000 টাকা ট্যাক্স লায়াবিলিটি। এই ট্যাক্স লায়াবিলিটিটাই আমি আমার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার 3 নাম্বারের বিপরীতে, যেটা দিয়ে আমাকে আইডেন্টিফাই করা যাবে, সেই নাম্বারের বিপরীতে আমি ইনকাম ট্যাক্স অথরিটি আমি ব্যাংকে জমা দিব, এবং এই কাগজটা সহ আমার যে অন্যান্য ফাইল, এগুলো কিভাবে হিসেব করেছি, কিভাবে ডিডাক্ট করেছি, সব ডকুমেন্ট সহ যে আলটিমেটলি আমি কি দিব, এটা হচ্ছে সাবমিশন অফ ইনকাম ট্যাক্স রিটার্ন। এটা দিলে আমার দায়িত্ব শেষ। এভাবেই কিন্তু আমরা ট্যাক্স প্রদান করবো সরকারকে। এখন ধরেন আপনি ট্যাক্স ক্রেডিট পেয়েছেন 1,50,000, কিন্তু আপনার ট্যাক্স আসছে 1,20,000, আপনি আরো 30,000 টাকা সরকার বেশি আপনি সরকারকে দিয়েছেন, অথবা আপনি টিডিএস দিয়ে ফেলছেন, আপনার ট্যাক্স আসছে 20,000, আপনি অলরেডি সরকারকে টিডিএস হিসেবে, অ্যাডভান্স ট্যাক্স হিসেবে আপনি 40,000 টাকা পে করে দিয়েছেন। তাহলে উল্টা আপনি সরকারের কাছে আর 20,000 টাকা কি পাবেন, রিফান্ড পাবেন। এই রিফান্ড যদি আগের বছরে থাকে এরকম, আপনি চলতি বছরে এটা অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ এই বছর আপনি সরকারের কাছে উল্টা আরো 20,000 টাকা পান। তাহলে এই 20,000 টাকা পরের বছর যদি আপনার 40,000 টাকা ট্যাক্স আসে, ওখান থেকে আপনি এই 20,000 টাকা এই রিফান্ড করতে পারবেন, ঠিক আছে? অ্যাডভান্স ট্যাক্স হিসেবে এটা রিফান্ড করতে পারবেন। এভাবেও কিন্তু করা যায়। এভাবে কিন্তু আমরা কি করি, ট্যাক্স পে করে থাকি। বুঝাতে পেরেছি? জি স্যার। ওকে, এখন আমরা বলেছি যে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার ঠিক করার পর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের করতে হবে, সেটা কি? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, মানে নাগরিক কিনা দেশের। এই এটা কে বললো নাগরিক কেন আসবে? আমি আপনাদেরকে একটা ক্লাসে 100 বার করে বলেছি যে নাগরিক শব্দটার সাথে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের কোনো সম্পর্ক নাই। এখানে নাগরিক শব্দটা আনা যাবে না। সিটিজেনশিপ বলেছি না, যে দা citizenship status of a citizen has no relation with his residential status, বলেছি না এটা? জি স্যার। স্যার তাহলে তো বাইরের কেউ তো আর এটা পাচ্ছে না, এই সুবিধাটা পাচ্ছে না, শুধু দেশের হলেই পাচ্ছে। পাচ্ছে কি পাচ্ছে না সেটা আমরা দেখব, কিন্তু একটা বেসিক বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে the citizenship status has no relation with residential status, ঠিক আছে? জি স্যার। So we already know income year and assessment year, right? We have already determined income year and assessment year, and we know how to determine income year and assessment year. Now we have to find out the residential status of an SSC, and we have to know how to determine the residential status of an SSC, because we know that the tax liability of an SSC depends upon his residential status. এক্ষেত্রে আমরা এক্সাম্পল দিতে গিয়ে বলেছি যে অনেক ক্ষেত্রে যাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নেই তাদের ফুল অ্যামাউন্টের উপরে কি দিতে হয়, ট্যাক্স দিতে হয়। অন দ্য আদার হ্যান্ড যাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আছে তারা ফার্স্ট 3 লাখ টাকা এক্সাম্পশন পায়। এই ধরনের কিছু বেনিফিটের জন্য আমরা বলেছি যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর বেস করে হচ্ছে এসএসসির কি নির্ভর করে, তার ইনকাম ট্যাক্স বেশি হবে নাকি কম হবে সেটা নির্ভর করে। সেজন্য আমাদেরকে শুরুতেই নির্ধারণ করতে হবে যে আমরা যে এসএসসির ট্যাক্সের কথা বলতেছি বা যে এসএসসির ট্যাক্স লায়াবিলিটির কথা আমরা বলছি, হিসেব করছি, সেই এসএসসি সে বাংলাদেশি রেসিডেন্ট নাকি রেসিডেন্ট না। উই হ্যাভ টু ডিটারমাইন দ্যাট, রাইট? সো আজকে আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিভাবে নির্ধারণ করতে হয় সেভাবে সেটা শিখবো। তার আগে আমাদের জানতে হবে এসএসসি কে, ক্লাসিফিকেশন অফ এসএসসি। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ এসএসসি। এসএসসির অনেক ধরনের প্রকারভেদ আছে। আপনারা জুরিসপ্রুডেন্সে নিশ্চয়ই পড়েছেন যে একজন পার্সন লিগ্যাল পার্সন হতে পারে, আর্টিফিশিয়াল পার্সন হতে পারে, ন্যাচারাল পার্সন হতে পারে। লিগ্যাল পার্সন বা আর্টিফিশিয়াল পার্সন কারা? যারা হচ্ছেন
কোনো কোম্পানি, হ্যাঁ, কোনো পার্টনারশিপ কোম্পানি, কিংবা কোন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, অথবা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, এগুলা কি লিগ্যাল পারসন, দে আর পারসন ইন দ্য আই অফ ল। সো তাদের কিন্তু ইনকাম আছে, তারা ট্যাক্স দিবে না? সো তারাও কিন্তু এসএসসি হতে পারে, যেহেতু তারাও পারসন, নাকি? জি স্যার। So SSC may be classified into different categories. আমরা SSC classification দেখবো. After that we will determine the residential status of SSC. So আমি আপনাদেরকে ওই স্লাইডটা বের করে একটু সময় নিচ্ছি। হ্যাঁ, ক্লাসগুলো যদি ক্লাসরুমে হতো, আপনারা যদি ক্লাসরুমে থাকতেন, it will be interesting. স্যার আমাদের এই ট্যাক্সের বিষয়টা যতটা বড় মনে হচ্ছে, তো স্যার 14 সপ্তাহ দূরের কথা স্যার, মিনিমাম 1 বছর দেওয়া দরকার। অনেক বড়। আমি আপনাদেরকে কতগুলা বিষয় যে এক লাইনে নিয়ে আসছে, এখানে আমি 3টা চ্যাপ্টার, 4-5টা চ্যাপ্টার একসাথে করে এগুলা ছোট করলাম। আপনাদের বই যেটা, সেখানে প্রথম 4-5টা চ্যাপ্টার একসাথে করে হচ্ছে এই যে এক একটা স্লাইড বানাইছি, মানে এক একটা লেকচার তৈরি করছি। কারণ এখানে আপনারা একটু গুনে দেখবেন কতগুলো চ্যাপ্টার আছে, কিভাবে পসিবল উইথিন 20 or 21 ক্লাস। ইনফ্যাক্ট we actually get 14 to 15 ক্লাস এই কোর্সটা কমপ্লিট করার জন্য। কারণ এখানে তো কিছু ক্লাস তো আপনার কুইজ এবং আদার্স অ্যাসেসমেন্টে চলে যায়, রাইট? সো ইট ইজ প্র্যাকটিক্যালি নট একজন সেখানে আমাদের 24টা ক্লাসই নাই। একজন হ্যাঁ, বললাম স্যার বইয়ে দেখলাম 24টা হচ্ছে আছে অর্থাৎ সেখানে আমাদের 24টা ক্লাস নাই। সেজন্য এটা আমি চেষ্টা করব আপনাদের গুছিয়ে যত বেসিকটা দিয়ে দেওয়া। আপনাদের দেখেন, আপনারা আইনের ছাত্রছাত্রী, হ্যাঁ বলেন। মিট কি অফলাইনে হবে? Still we are not sure about that. Let's wait and see. আপনার কি মনে হয়? আপনি তো ক্যাম্পাসে আছেন স্যার, গেছিলাম তো, আপনারা দেখতে দেননি। ও ঢুকতে পারেন এদিকে? আরে না স্যার, বাইর করে দিচ্ছে, মানে কি একটা অবস্থা। ভ্যাকসিন সার্টিফিকেট নেই মানে সেজন্য। না আমি তো 1 ডোজ দিছি স্যার, আমার তো 2টা দেওয়া হয়নি, আমারে দেখতে দিল না। আমি ভিতরে স্যার আছে, আবু তাহের স্যারের কাছে যাব, পরে কয় আপনি এটা হবে না, হ্যান ত্যান। আচ্ছা ফাইন, যাই হোক স্যার, আমাদের মিট কি অফলাইনে হবে স্যার? আপনি এটা একটু বলেন। অফলাইন ক্লাসে আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। অফলাইন আপনাদের মিড অফলাইনে হবে কি হবে না, এই বিষয়টা সম্পর্কে আমাদের কাছে কোনো কনক্লুসিভ ইনফরমেশন অথবা রিলায়েবল ইনফরমেশন নেই, ঠিক আছে? সো নো ইনফরমেশন শুড বি প্রোভাইডেড or communicated with the student that is not reliable. আচ্ছা তাহলে স্যার আমাদের ক্যাম্পাস খোলার কয়দিন আগে জানাবে আর কি, একবার অফিশিয়ালি? কয়দিন আগে জানাবে সেটা আমি জানি না, কিন্তু পার্সোনালি আমার মনে হয় অ্যাট লিস্ট আপনাদেরকে 15 days নোটিশ দেওয়া উচিত, যেহেতু আপনারা সবাই এখন বিভিন্ন জায়গায় আছেন, এসে এদিকে বাসাটা সেদিন এদিকে পকেট গেট অফ হয়ে গেছে। সো দেয়ার শুড বি অ্যাট লিস্ট 15 days নোটিস before opening the campus for the students. Okay, so এখন আমরা কি ডিটারমাইন করব বলেছি? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। আর আমি যেটা বলছিলাম, দেখেন ক্লাসে উইথিন আ ক্লাস আপনারা আইনের ছাত্রছাত্রীরা, সব স্টুডেন্টদের ক্ষেত্রে এটা আসলে আমরা আইনে যেটা করি, আমরা ফ্যাকাল্টি বা টিচাররা আপনাদেরকে রাস্তাটা চিনিয়ে দিব, যে এই রাস্তায় আপনি এভাবে গেলে আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন। তো রাস্তা যদি আপনি চিনে যান, যাওয়া আসা আপনি আলটিমেটলি করতে পারবেন, কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সেই সক্ষমতা আছে যে তারা রাস্তা চিনলে যাওয়া আসাটা নিজেরা করতে পারবে। তো এখানে আমরা যেটা করি, আপনাদেরকে রাস্তাটা চিনিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং সেটাই আমরা করব প্রত্যেকটা কোর্সে। আপনাদের যে টাইম সবকিছু মিলিয়ে অ্যাকচুয়ালি যে সেখানে সবকিছু একদম আপনাদেরকে এই আয়ত্তে নিয়ে আসা, ইটস নট পসিবল অ্যান্ড শুড নট বি দ্য টার্গেট অফ টিচার, যে আপনাদের সবকিছু আয়ত্তের মধ্যে নিয়ে আসা। হোয়াট অ্যাকচুয়ালি উই ডু, সেটা হচ্ছে আমরা রাস্তাটা আপনাদেরকে চিনিয়ে দেই, যে দিস ইজ দ্য ওয়ে অ্যান্ড ইউ ক্যান গো বাই ইউর সেলফ। তো এই রাস্তাটাই চিনিয়ে দেওয়ার চেষ্টা করব ইন এভরি কোর্স I will take or I will have before you. Okay. আমার একটা কনফিউশন ছিল, বলবো? Sure.
স্যার আমরা যে পড়ছিলাম ক্লাসিফিকেশন অফ ইনকাম আন্ডার ডিফারেন্ট হেড, এখানে তো স্যার আমরা 7টা দেখছিলাম অপশন, যে 7টা ওয়ে থেকে আমাদের ট্যাক্স দিতে হবে। স্যার সেক্ষেত্রে যদি কারো ইনকাম 20,000 হয় তাহলে তার ইয়ারলি ইনকাম কিন্তু 3 লাখ হয় না। সেই ক্ষেত্রে যে দ্বিতীয় অপশনটা আমরা বাড়ি ভাড়া থেকেও দিব, তো স্যার এটা কি একত্রিত করে ফেলবে যে দুইটা মিলাইয়া ফুল ইনকামটা 3 লাখের উপরে চলে যায়, তখন আমাদের দিতে হবে নাকি স্যার এটা লিমিটেশনটা দুইটার আলাদা? সাপোজ বাসা থেকে ইয়ারলি 1 লাখ আসে, দুইটা আলাদা না, সব আপনি যদি 2 লাখ শুনেন, দুইটা আলাদা না। আপনার যদি 7টা হেডে ইনকাম থাকে তাহলে সবগুলা মিলিয়ে একটা হবে, বাট আপনি হিসাবটা করবেন আলাদা আলাদা, কারণ এক একটার জন্য এক রকম রুলস। স্যার টাকার লিমিটেশনটা জানতে চাচ্ছি আর কি, মানে টাকাটা কি সবগুলো মিলে 3 লাখ হইতে হবে? হ্যাঁ, সবগুলা মিলে একটাই, কিন্তু আপনার হিসাবটা করতে হবে আলাদা আলাদা, কারণ আপনার বিজনেস থেকে ইনকাম, ট্যাক্সেবল ইনকাম আপনার কত আসছে সেটা হিসেব নিকেশ করার এক ধরনের আলাদা নিয়ম, সেপারেট রুলস আছে। স্যালারি থেকে কত আসছে সেটা হিসেব নিকেশ করার একটা আলাদা রুলস আছে। আবার হাউস প্রপার্টি থেকে কত আসছে সেটা হিসেব করার কিন্তু আলাদা রুলস। তো ওই পার্টিকুলার রুলসগুলো, রেসপেক্টিভ রুলসগুলো অ্যাপ্লাই করে প্রত্যেকটা ডিভিশন হেড থেকে কত টাকা আপনার ট্যাক্সেবল ইনকাম আসছে সেগুলাকে গ্রস করে আলটিমেটলি আপনি একজন এসএসসি হিসেবে আপনার বিভিন্ন হেড থেকে কত টাকা ট্যাক্সেবল ইনকাম আসছে সেটা একসাথে করে দেন হচ্ছে 3 লাখ টাকার এক্সামশনটা অ্যাপ্লাই করবেন। বাট দিস 3 লাখ টাকা এক্সামশন উইল বি অ্যাপ্লিকেবল when you are a বাংলাদেশি রেসিডেন্ট, আপনার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস থাকবে। ওকে স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়ির মধ্যে মানে মালিক পক্ষ একাই আছে, সেই ক্ষেত্রেও কিন্তু সবারই ট্যাক্স নেওয়া হচ্ছে, মানে উনি একাই আছে, এখান থেকে কিন্তু ভাড়া ঠিকা থেকে কোনো ইনকাম আসছে না, তো তাহলে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে কেন? তার মানে আমার দেখার কি যে মালিক পক্ষ নিজেই আছে ওই বাড়ির মধ্যে, তারপরও ট্যাক্স দেওয়া লাগছে কেন স্যার? এটা কি এটা তো ইনকামই নাই। আচ্ছা, এই কোশ্চেনটা কি হাউস প্রপার্টি রিলেটেড কোশ্চেন? আপনার প্রশ্নটা বাড়ি ভাড়া হাউস প্রপার্টি রিলেটেড? জি 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 স্যার। সো এটা নিয়ে আমাদের বিস্তারিত ম্যাথ করব, আমরা আলোচনা করব যখন আমরা হাউস প্রপার্টির ম্যাথগুলো করব, তখন আমরা হচ্ছে এটা বুঝতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। ঠিক আছে, প্রত্যেকটা হেডের আন্ডার আমরা কয়েকটা হেড আমরা অ্যাট লিস্ট করব। একটা হচ্ছে স্যালারিটা করব, সেকেন্ড হচ্ছে যেহেতু আমরা ম্যাক্সিমামই জব করি সো আমাদের ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয়, স্যালারিটা করব, আমরা হাউস প্রপার্টিটা করব, আমরা এগ্রিকালচারটা করব, আমরা বিজনেস এন্ড প্রফেশনেরটা করার চেষ্টা করব এই 3 মাসের মধ্যে যদি সম্ভব হয় আর কি। ঠিক আছে, যদি না পারি 3টা হেড করব। ঠিক আছে, তাহলে এখন আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ক্লাসিফিকেশন অফ এসএসসি থেকে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নির্ধারণের জায়গাটাই যাব, রাইট? আচ্ছা, ক্লাস তো শেষই হয় না, মানে আমি কখন ম্যাথে যাব? আমাদের মিডের আগে অবশ্যই ম্যাথ করব আমরা অনেকগুলা, এবং ম্যাথ মিডের পরীক্ষায় অবশ্যই ম্যাথ থাকবে, কিন্তু প্রশ্ন ইস্যু হচ্ছে কখন আমরা ম্যাথে যাব? এত ক্লাস বেসিক না দিয়ে তো ম্যাথে যেতে পারতেছি না। স্যার আমাদের নেক্সট কুইজে কি এমসিকিউ কিছু রাখবেন নাকি সব থিওরি বেসিক হবে? এটা নিয়ে একটু আলোচনা করবো লাস্টের দিকে, কেমন? আর আমার ভুলে গেলে মনে করাই দিন ক্লাসটা শেষ করার পর, শেষের দিকে। প্রশ্নের প্যাটার্ন এবং হচ্ছে কেমন প্রশ্ন হতে পারে, কি কি সিলেবাস, এগুলোর উপর লাস্টের দিকে আলোচনা করবো, একটু মনে করে দিন আমাকে। ওকে স্যার। আচ্ছা, এসএসসির ডেফিনিশন আমি আপনাদেরকে দিয়েছিলাম আগে, তাই না? বলেছিলাম একদম শুরুতেই বলেছিলাম এসএসসি কি হবেন। আমরা বলেছি যে যার হচ্ছে এই আইটিউর আন্ডারে, যে হচ্ছে যার জন্য একটা প্রসিডিং স্টার্ট হয়েছে, যাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন ফাইল করতে হয়, যার হচ্ছে এই মিনিমাম যে ট্যাক্সেবল ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, যেটা যার মিনিমাম ট্যাক্স লায়াবিলিটি এই যে যেটাকে আমরা বলেছি যে 3 লাখ টাকা ট্যাক্স এক্সেম্পটেড লিমিট ইনকাম যার ক্রস করেছে, হ্যাঁ, তাদেরকে হচ্ছে কি, যার হচ্ছে টিআইএন থাকবে আর কি, তাদেরকে ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে, এবং যারা এরকম এই কাজগুলো করবেন তাদেরকে এসএসসি বলে
গণ্য করা হবে। সেই এসএসসি ডেফিনিশনটা এখানে কিন্তু দিয়েছি, আপনারা একবার দেখে নেবেন। আমি যে কথাগুলো বলেছি সেগুলো এখানে গোছানো আছে আন্ডার সেকশন 2 সাবসেকশন 7 অফ দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। সো এখন আমরা ক্লাসিফিকেশন অফ এসএসসি। So an SSC is a person who is liable to pay any sum under the income tax ordinance 1984, right? Or in respect of whom the proceeding have been initiated under this ordinance. এখন SSC classification, an SSC can be classified into two broad categories under section 2 subsection 46 of the income tax ordinance 1984. So basically an SSC can be classified into how many broad categories? Two broad categories, right? On the basis of person and on the basis of his or her residential status. On the basis of person, an SSC can maybe an individual, maybe a farm, maybe a Hindu undivided family. Farm means partnership farm. Okay, you have gone through partnership law in the next semester, in the last semester. So partnership farm also may be an SSC. Okay, person, individual, আমরা বলেছি, company, association of persons, Hindu undivided family, trust, local authority like city corporation, Poroshobha, and a company like Beximco, Grameenphone, okay, like Dhaka Bank Limited, Islami Bank Bangladesh Limited. This company may also be a person under the eye of law. Okay, or any entity which has legal capacity to enter into a contract or agreement, which can assume obligation under law, which can incur and pay debts, which can sue or be sued in its own name, or which can be accountable for illegal activities. কোনো একটা পার্টিকুলার এন্টিটি প্রতিষ্ঠানের যদি এই ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে, বৈশিষ্ট্য ফিচার্সগুলো থাকে, তাহলে আমরা তাকেও কিন্তু আইনের চোখে পার্সন বলতে পারি। কি কি ক্যারেক্টারিস্টিক্স? সে যদি অন্য কারোর সাথে কন্ট্রাক্ট করতে পারে, যেমন আপনাদের AIOB চাইলে আমার সাথে কন্ট্রাক্ট করতে পারে না? জি স্যার পারে। জি স্যার। অবশ্যই আমি তার সাথে এখানে জব করি কন্ট্রাক্ট করে AIOBর সাথে, নাকি আমি কোনো ব্যক্তির সাথে কন্ট্রাক্ট করে করি? স্যার AIOB। ও স্যার। এবং AIOB অব্লিগেশন অ্যাজিউম করে কিনা, লাইক দিস অব্লিগেশন ইজ টু পে মি, স্যালারি পে করা তার অব্লিগেশন না? যেহেতু সে কন্ট্রাক্ট করেছে সাথে। তারপরে AIOB তার নাম ব্যবহার করে ব্যাংক থেকে লোন নিতে পারে কিনা? জি স্যার পারে। লোন পে করতে পারে, তাহলে সি নাম্বার ক্যাটাগরিও ফিল আপ করে। দেন হচ্ছে AIOBর বিরুদ্ধে মামলা হয় কিনা বা হওয়ার সুযোগ আছে কিনা, বা AIOB কার বিরুদ্ধে মামলা করতে পারে কিনা? জি স্যার করতে পারে। এই ক্যাপাসিটি তো হতে পারে। বি অ্যাকাউন্টেবল ফর ইলিগাল অ্যাক্টিভিটিস। এখন AIOB যদি কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস যদি করে তাদের ক্যাম্পাসে, এটার জন্য তারা দায়ী হবেন কিনা? জি স্যার হবে, জবাবদিহি। জি স্যার দায়ী হবে। অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের যে পার্সন হিসেবে AIOB কিন্তু একজন পার্সন, যে ট্যাক্স পে করার জন্য কিন্তু যাকে লায়াবল করা যাবে। বেসিক্যালি এটা ট্রাস্টের আমরা যেহেতু এস্টাবলিশ হয় তাকে আমরা ট্রাস্ট বলতে পারি। যে হাউএভার, সো তাহলে আমরা এই ধরনের কোনো এন্টিটি যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে তাকে আমরা আর্টিফিশিয়াল পার্সন বলতে পারি, এবং সেও কিন্তু ইনকাম ট্যাক্সের এখানে পার্সন বলতে যে এসএসসি অন দ্য বেসিস অফ পার্সন, পার্সনের বেসিসে উনিও এসএসসি হতে, এখানে যে সমস্ত ব্যক্তিদের কথা বলা হচ্ছে তারা সবাই কিসের বেসিসে এসএসসি হতে পারে? পার্সনের বেসিসে, রাইট? পার্সন। ওকে, আবার এসএসসি কে আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর বেস করেও কিন্তু ক্লাসিফাই করতে পারি অন দ্য বেসিস অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ এন এসএসসি। সেটা কিভাবে? ক্লাসিফিকেশন অফ এন এসএসসি অন দ্য বেসিস অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। An SSC may be classified into two categories on the basis of his or her residential status, and he may be called resident or non-resident. কখন একজন এসএসসি রেসিডেন্ট হতে পারবে? or to be a resident, what particular conditions to be fulfilled by an SSC if he wants to become a resident SSC? একজনকে রেসিডেন্ট হওয়ার জন্য কি কি কন্ডিশনস ফুলফিল করতে হবে, অথবা কি কি
কি বলা হয়, কি কি ফিচার্স থাকলে আমরা কাউকে রেসিডেন্ট বলতে পারি, রেসিডেন্ট এসএসসি বলতে পারি, সেগুলো কোথায় বলা আছে? স্যার আর্টিকেল 2 সাব আর্টিকেল 55 সেকশন 2 এর সাবসেকশন 55 সাবসেকশন। সো ওকে, রেসিডেন্ট কে সেটা ডিফাইন করা আছে সেকশন 2 সাবসেকশন 55 অফ দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। এখানে রেসিডেন্ট কে, সেটা কাকে রেসিডেন্ট বলবো বা কি কি বিষয় যোগ্যতা থাকলে আমরা রেসিডেন্ট বলতে পারবো। প্রথমে আমরা রেসিডেন্ট দেখে আসি, তাহলে তো আমরা নন রেসিডেন্ট কে জেনে যাব। যার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হোল্ড করার মতো ক্যাপাসিটি বা কোয়ালিফিকেশনস বা ক্রাইটেরিয়া নেই, সেই হবে কি নন রেসিডেন্ট। নন রেসিডেন্ট। ওকে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ এন এসএসসি কিভাবে ডিটারমাইন করব আমরা? এখানে তো বলা নেই, তাহলে কি করা যায়? তাহলে আমি আপনাদেরকে সহজে বুঝাই দিই, কেমন? আপনারা সেকশন আমি যে আপনাদেরকে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স দিয়েছি সেখানে যাবেন, আপনারা সেকশন 2 তে যাবেন, সাবসেকশন 55 এ যাবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমি আপনাদেরকে সহজেই স্বল্প সময়ে বুঝিয়ে বলি। দুইভাবে একজন এসএসসি রেসিডেন্ট হতে পারেন। কয়ভাবে? দুইভাবে। কি কি? প্রথমটা হচ্ছে, যদি কোনো এসএসসি একটা অর্থ বছরে 182 দিন বা তার বেশি দিন বাংলাদেশে স্টে করে, তখন তাকে আমরা ওই অর্থ বছরের জন্য রেসিডেন্ট বলবো। আমাদের একটা অর্থ বছরে যেটা 1 জুলাই স্টার্ট হয় এবং 30 জুন শেষ হয়, এই অর্থ বছরের টোটাল কত দিন? 365 দিন। 365 দিন। তাহলে ফর এক্সাম্পল 2020-2021 এই ইনকাম ইয়ারে, এটা শুরু কখন? 2021 এটা শুরু হচ্ছে 1 জুলাই 2020, আর এটা শেষ হবে কখন? 30 জুলাই 2021। 13 জুন 13 জুন 2021 জুন ক্লোজিং, রাইট? তাহলে আমরা 2021 ইনকাম ইয়ার বলতে এটাকেই তো বুঝি নাকি? জি স্যার। এরকম একটা ইনকাম ইয়ারে টোটাল কত দিন থাকে? 365 দিন। এখন কোনো একজন এসএসসি কোনো পার্টিকুলার ইয়ারে, আমরা যদি এই পার্টিকুলার ইয়ারটা বলতে 2021 এ ধরেন সাকিব আল হাসান 2021 এ বাংলাদেশি রেসিডেন্ট বলে গণ্য হবে কিনা, সেটা আমরা কিভাবে ঠিক করবো? সেটা আমরা দুইটা পদ্ধতিতে ঠিক করতে পারি। একটা হচ্ছে, আমরা দেখব সে 2021 এর যে 365 দিন, এই 365 দিনের মধ্য থেকে 182 দিন 182 days or more days বাংলাদেশে ছিল কিনা। যদি সে এই 20-21 অর্থ বছরে 365 দিনের মধ্য থেকে 182 দিন বা তার চেয়ে বেশি দিন, if he stays in Bangladesh for 182 days or more days or more than that, 182 বা তার চেয়ে বেশি দিন যদি এই পার্টিকুলার ইনকাম ইয়ারে সে বাংলাদেশে স্টে করে, তখন আমরা তাকে কি বলবো? বাংলাদেশি রেসিডেন্ট। তাহলে দেখেন, তাহলে এখানে কোন জায়গায় সিটিজেনশিপের বিষয়টা আছে? সাকিব আল হাসানও বাংলাদেশি রেসিডেন্ট নাও হতে পারে, যখন সে 182 দিন বা তার চেয়ে বেশি দিন থাকবে না একটা পার্টিকুলার ইনকাম ইয়ারে, ওই ইনকাম ইয়ারের জন্য সে কি হতে, সে বাংলাদেশি রেসিডেন্ট নাও হতে পারে। বুঝতে পেরেছি? তাহলে বাংলাদেশি রেসিডেন্ট কিনা, কোন পার্টিকুলার ইনকাম ইয়ারে সে বাংলাদেশি রেসিডেন্ট কিনা সেটা ডিটারমাইন করার জন্য আমাদের ফার্স্টে কি দেখতে হবে? ওই ইনকাম ইয়ারে সে টোটাল 182 দিন বা তার চেয়ে বেশি দিন বাংলাদেশে ছিল কিনা। আচ্ছা, এখন ইয়ং মর্গান যদি বাংলাদেশে বিপিএল খেলতে এসে সে যদি
বাংলাদেশে একটা অর্থ বছরে 100-200 দিন অবস্থান করে, আমরা তাকে কি বলবো? রেসিডেন্ট। রেসিডেন্ট, বাংলাদেশি রেসিডেন্ট। আবার তামিম ইকবাল যদি অস্ট্রেলিয়াতে একটা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে একটা অর্থ বছরে বাংলাদেশে শুধু 100 দিন থাকে, বাকি 200 দিন অস্ট্রেলিয়া থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? বাংলাদেশি Non-resident। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার ফার্স্ট ক্রাইটেরিয়াটা। এভাবে একজনের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমরা নির্ধারণ করতে পারি যে সে রেসিডেন্ট কিনা। সেকেন্ড, আচ্ছা, এই প্রথম কন্ডিশনের উপর বেস করে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। একজন ব্যক্তির পক্ষে একই সময়ে দুইটা দেশের যদি আমাদের এই নিয়মটা থাকে আর কি 182 দিন বা তার চেয়ে বেশি, অন্য দেশে ধরেন ভারতেও একই নিয়ম আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নির্ধারণের ক্ষেত্রে, তাহলে আমি আপনাদের কাছে আমার প্রশ্ন যে একজন ব্যক্তির একই সাথে দুইটা দেশের দুইটা অর্থ বছরে রেসিডেন্ট হওয়ার সুযোগ আছে কিনা? জি স্যার, আছে স্যার। যদি 182 দিন করে থাকে এই দেশে 182 দিন, ওই দেশে 182 দিন থাকবে, তাহলে হাফ হাফ থাকলেই হয়ে যায়। 364 দিন হচ্ছে, স্টিল আমাদের একদিন বাকি আছে। জি স্যার। ওই একদিনের মধ্যে তো ইন্ডিয়া যাওয়া যায় নাকি? জি স্যার, যাতায়াত সমস্যা। তাহলে আপনারা বলতে চাচ্ছেন এটা পসিবল, রাইট? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, ধরেন কোনো একজন ব্যক্তি বাংলাদেশে অর্থ বছরে, যে অর্থ বছরে তাকে রেসিডেন্ট নাকি নন রেসিডেন্ট আমরা হিসেব করতেছি, সেই অর্থ বছরে সে 182 দিন ছিল না, কিন্তু সে কমপক্ষে অ্যাটলিস্ট সে ওই অর্থ বছরে, ধরেন প্রশ্ন আসলো সাকিব আল হাসান 2021-এ বাংলাদেশের রেসিডেন্ট কিনা, প্রশ্ন হচ্ছে এটা। তো কিন্তু সে 2021-এ, আমি প্রশ্ন করেছি কি সাকিব আল হাসান 2021 অর্থ বছরের জন্য বাংলাদেশি রেসিডেন্ট কিনা, সেটা আমরা হিসেব করতে চাচ্ছি, কিন্তু সে 2021-এ 182 দিন ছিল না, তাহলে 1 নম্বর নিয়ম অনুযায়ী সে 2021-এ সরাসরি বাংলাদেশি রেসিডেন্ট না, তাই না? কারণ 182 দিন ছিল না। কিন্তু 2 নম্বরে আমাদের আরেকটা বিষয় দেখতে হবে, আরো একটা নিয়ম আছে, সে ওই 20-21 অর্থ বছরে অ্যাটলিস্ট 90 ডেজ ছিল, অ্যাটলিস্ট 90 ডেজ। ওকে, অর্থ বছর কোনটা? 20-21। এই 20-21 অর্থ বছরে কমপক্ষে কতদিন থাকতে হবে? 90 ডেজ প্লাস তাকে সে এই যে 20-21 অর্থ বছরের আগের 4টা অর্থ বছর, আগের 4টা অর্থ বছর কি 20-21-এর আগের একজন বলেন স্যার? 19-20, 18-19, 17-18 আর স্যার 16-17। এই যে আগের 4টা বছর 19-20, 18-19, 17-18, 16-17, এই 4টা বছর মিলিয়ে মানে সে 2021-এ অর্থাৎ ইনকাম ইয়ারে অ্যাটলিস্ট 90 ডেজ ছিল, এবং ঠিক তার আগে প্রিসাইডিং দ্যাট ইনকাম ইয়ার সে হচ্ছে কি ছিল, এই আগের 4টা বছর মিলিয়ে 365 ডেজ ছিল অ্যাটলিস্ট। ঠিক আছে, ইনকাম ইয়ারে কমপক্ষে কতদিন থাকতে হবে তাকে? 90 দিন, এবং তার আগে 4টা বছরে 365 যদি থাকে, তখন আমরা তাকে কি বলতে পারি? রেসিডেন্ট। বাংলাদেশি রেসিডেন্ট। স্যার, স্যার এই 90 দিন সহ কি 365 দিন নাকি 90 দিন ছাড়াই 365? 90 দিন ছাড়া। স্যার এটা ক্লিয়ার হতে পারেনি স্যার, আরেকবার বলবেন? নিশ্চয়ই বলবো আরেকবার। প্রিসিডিং 4 ইয়ার্স। আচ্ছা শুনেন, প্রশ্ন ছিল 20-21 অর্থ বছরে সাকিব আল হাসান কি রেসিডেন্ট কিনা বাংলাদেশি। তো আমরা জানি যে 20-21 অর্থ বছরে 365 দিনের মধ্যে থেকে সে 182 দিন বা তার চেয়ে বেশি বাংলাদেশে স্টে করলে তাহলে তো সে সরাসরি রেসিডেন্ট, আর কোনো হিসাব নিকেশ দরকার নেই, তাই না? জি স্যার। জি স্যার। কিন্তু সে 182 দিন ছিল না, ধরেন সে 100 দিন ছিল, তখন আমার দেখতে হবে, তখন আমার সেকেন্ড রুলে আসতে হবে। 1 নাম্বার রুলে না পড়লে 1 নাম্বার রুল অনুযায়ী কেউ যদি রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে ডিটারমাইন করতে না পারে, তখন আমার সেকেন্ড নিয়মটাতে আসতে হবে, সেকেন্ড যে রুলস সেটাতে আসতে হবে। সেখানে বলা হচ্ছে তাকে মিনিমাম অর্থ বছরে মিনিমাম 90 দিন থাকতে হবে,
182 দিন নেই ফাইন, তাহলে সে মিনিমাম 90 দিন আছে কিনা সেটা দেখতে হবে। মিনিমাম 90 দিন ছিল ফাইন, তখন আমি হিসেব করব অর্থ বছরে মিনিমাম 90 দিন এবং অর্থ বছরের প্রিসিডিং যে 4 ইয়ার্স, অর্থাৎ ঠিক আগে 4 অর্থ বছর 20-21 ঠিক আগে 4 অর্থ বছর কি কি 19-20, 18-19, 17-18, 16-17 এই 4 অর্থ বছর মিলিয়ে সে টোটাল 365 দিন ছিল কিনা। তাহলে আগের 4 অর্থ বছরে 365 দিন প্লাস অর্থ বছরে কমপক্ষে 90 দিন যদি কেউ থাকে, তখন তাকে আমরা কি বলতে পারি? রেসিডেন্ট বলতে পারি। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। তার মানে আগে 4 অর্থ বছরে মিলায়া 365 দিন নাই স্যার, প্রতি অর্থ বছরে 365 দিন থাকতে হবে। না মিলায়া 365 দিন টোটাল। তাহলে স্যার 5 অর্থ বছরে স্যার 365 দিন প্লাস 90 দিন এরকম থাকতে হবে, তাহলে সে রেসিডেন্ট হবে। 4 আচ্ছা, টোটাল 4 অর্থ বছর, 5 না। ওকে স্যার। তাহলে এই দুইটা নিয়মের মধ্যে যদি কেউ পড়ে তাকে আমরা কি বলবো? কোন পার্টিকুলার ইনকাম ইয়ারে যদি কারো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নিয়ে প্রশ্ন ওঠে, if there is a question of determination of residential status for an SSC in any particular income year, then we should go either in rule 1 or in rule 2 to determine his residential status. If he he may be resident for a particular income year either through rule 1 or through rule 2. So first we should look at rule 1, whether he is resident or not. Secondly, if he is not a resident under rule 1, then we should apply rule 2 to determine his. যদি এভাবে কেউ রেসিডেন্ট হয় তাহলে আমরা তাকে বলবো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। সে রেসিডেন্ট সেগুলো পাবে। আর যদি এর মধ্যে না পড়ে তাহলে তার নাম কি হবে? এটা কার জন্য? একজন ইন্ডিভিজুয়াল এসএসসির জন্য। এটা কার জন্য এই ক্রাইটেরিয়াটা? ইন্ডিভিজুয়াল এসএসসি। এই যে আমি, আপনি, সাকিবুল হাসান, আমাদের জন্য। কিন্তু আমরা তো জানি যে এসএসসি বলতে আরো অনেকেই বুঝায়, লাইক কোম্পানি, পার্টনারশিপ, ফার্ম, নাকি? জি স্যার। তো এখন এগুলা তো স্যার সম্ভব না স্যার, কারণ কি এগুলো তো স্যার লড়তে চড়তে পারে না, এগুলা সাবিতে এগুলার পক্ষে সম্ভব কিন্তু ভিন্নভাবে। সেটা কিভাবে? সেটা আপনাদের কিন্তু ঠিক করতে হবে। এগুলারও কিন্তু রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নির্ধারণ আছে ওই একই সেকশনে। তবে আপনারা লেটেস্ট পরিপত্রটা নিয়ে পড়বেন। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স এর আন্ডারে প্রত্যেক অর্থ বছরে একটা পরিপত্র ঘোষণা করা হয়, এনবিআর এর ওয়েবসাইটে পাওয়া যাবে। এই পরিপত্র আমি আপনাদেরকে আপলোড করে দেব। সেই পত্রে এগুলা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়। এগুলা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নির্ধারণের যে ক্রাইটেরিয়া স্ট্যান্ডার্ড আছে সেগুলা চেঞ্জ হয়। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই। আমি আপনাদেরকে এগুলা বলি ঠিকই, কিন্তু যখন আমি জিজ্ঞেস করি তখন আপনারা ঠিকই উল্টাপাল্টা করে ফেলেন। এই যে এখানে কি হয়, যেমন পার্টনারশিপ ফার্মের ধরেন আমি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নির্ধারণ করব। হ্যাঁ, কিসের? একটা পার্টনারশিপ ফার্মের। সে বাংলাদেশি রেসিডেন্ট নাকি নন রেসিডেন্ট। তো আগে ছিল যে পার্টনারশিপ ফার্মের যে এই অ্যাডমিনিস্ট্রেশন অফ বিজনেস, তো তাদের কন্ট্রোলিং যে অ্যাডমিনিস্ট্রেশন, মেইন ব্রাঞ্চ, মানে মেইন ইস্যু আর কি, যেখান থেকে বিজনেস পরিচালনা করা হয়, ঠিক আছে, ম্যানেজমেন্ট, সেটার অবস্থান যদি ওই পার্টনারশিপ ফার্মের অবস্থান যদি আগে ছিল পার্টলি অথবা হোলি বাংলাদেশে হয়, তখন সে পার্টনারশিপ ফার্মটা কি হবে? বাংলাদেশি রেসিডেন্ট। ঠিক আছে? পার্টনারশিপ ফার্মের অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্টটা যদি পার্টলি অথবা টোটালি ফুলি বাংলাদেশি হয়, তাহলে এটা পার্টনারশিপ ফার্মটাকে কি বলা হবে? বাংলাদেশি রেসিডেন্ট। কিন্তু লেটেস্ট যে পরিপত্র সেখানে সংশোধনী বলা হয়েছে, ক্রাইটেরিয়া চেঞ্জ করা হয়েছে। বলা হয়েছে পার্টনারশিপ ফার্মের ম্যানেজমেন্ট যদি টোটালি বাংলাদেশে হয়, হোলি যদি বাংলাদেশে হয়, তখনই ওই পার্টনারশিপ ফার্মটাকে কি বলা যাবে? বাংলাদেশি রেসিডেন্ট। ঠিক একই নিয়ম হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? একটা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি পরিচালনা করেন একজন কর্তা, সেই কর্তার অবস্থান যদি বাংলাদেশে হয় বা ম্যানেজমেন্টটা যদি বাংলাদেশ থেকে হয়, তখন এটা কি হবে? বাংলাদেশি রেসিডেন্ট। ঠিক একইভাবে কোম্পানির জন্য, কোম্পানির যে বিজনেস, কোম্পানির যে মেইন, আমরা জানি সবগুলো কোম্পানির একটা হেড অফিস থাকে। এই হেড অফিস যদি বাংলাদেশে হয়, বাংলাদেশ থেকে পরিচালনা করা হয়,
প্রতিষ্ঠানটা, তখন এটা হবে বাংলাদেশি রেসিডেন্ট, আর বাংলাদেশ থেকে না হলে নন রেসিডেন্ট। এভাবে কিন্তু Non-resident। প্রত্যেকটা বিষয়ে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এখানে আপনি পাবেন। এই যে সেকশন 2 সাবসেকশন 55 এ সেখান থেকে আপনি পড়বেন এবং এটা লেটেস্ট পরিপত্র অনুযায়ী পড়বেন। অর্থাৎ আপনি আইনে যেটা পাবেন সেটা এখন চেঞ্জ হয়ে নতুন পরিপত্র আসছে। সো আপনি এনবিআর থেকে পরিপত্রটা নেবেন অথবা আমি আপলোড করে দিব, সেখান থেকে দেখবেন, সেখান থেকে দেখে এটা প্রিপারেশন নেবেন। তাহলে আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিভাবে নির্ধারণ করা হয় বুঝতে পেরেছি? স্যার এখানে একটা উদাহরণ দেন স্যার। এখানে যদি একটা एग्जांपल দেওয়া যায় তাহলে স্যার মনে করেন ইউএস বাংলা এয়ারলাইন্স, স্যার তাহলে এটা কি হবে? ইউএস বাংলা এয়ারলাইন্স এর পরিচালনা করে কোথা থেকে? স্যার এটা তো বাংলাদেশ থেকে করে। তাহলে আপনি বলেন। তাহলে স্যার এটা বাংলাদেশি রেসিডেন্ট হবে। হ্যাঁ, সিম্পল। স্যার সাপোজ স্যার বাংলাদেশ একটা ব্রাঞ্চ আছে, ইন্ডিয়া একটা মেইন ব্রাঞ্চ আছে, তাহলে স্যার এটা কি নন রেসিডেন্ট হবে? তখন তো পার্টলি হচ্ছে, জি স্যার, ফুলি হচ্ছে না। তো সে অনুযায়ী নির্ধারণ করবেন আপনারা এখানে পড়বেন, সেকশন পড়ে আপনি ক্রাইটেরিয়া অনুযায়ী নির্ধারণ করবেন। বুঝতে পেরেছেন? আমি একটা ফ্যাক্ট দিলাম ফর एग्जांपल, এই ফ্যাক্ট অনুযায়ী কেউ রেসিডেন্ট নাকি রেসিডেন্ট কিনা, তখন আপনি এটা নির্ধারণ করবেন কিভাবে? দ্য ক্রাইটেরিয়া দ্যাট হ্যাজ বিন ইনসার্টেড ইন সেকশন 2 সাবসেকশন 5 সেটা অনুযায়ী আপনি নির্ধারণ করবেন। ঠিক আছে? জি স্যার। স্যার আপনি একটু লেটেস্টটা আমাদের আপলোড করে দিন, ভালো হবে। ঠিক আছে, ওকে। সো এখন আমরা আরেকটা ইস্যুতে আসি, সেটা হচ্ছে তাহলে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সম্পর্কিত প্রভিশনগুলো পড়ার পর আমরা এই কথাগুলো বলতে পারি কিনা যে residential status has significant bearing on tax liability? Pari. Income tax varies according to the residential status of an SSC. For example, non-resident will not be taxed on income earned outside Bangladesh. যিনি বাংলাদেশি নন রেসিডেন্ট, সে বাংলাদেশের বাইরে যে ইনকামগুলো করে সেগুলোর উপর বাংলাদেশ তাকে ট্যাক্স দিতে বলবে না। যেমন ইয়ং মর্গান যখন বাংলাদেশে এসে রেসিডেন্ট হবেন একটা পার্টিকুলার অর্থ বছরে, তখন সে বাংলাদেশে যে ইনকাম সেগুলোর উপর ট্যাক্স দেওয়ার জন্য তাকে বলতে পারবে। কিন্তু যিনি বাংলাদেশি রেসিডেন্ট না, নন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যিনি গেইন করবেন, তিনি দেশের বাইরে যে ইনকাম করবেন সেগুলোর জন্য ট্যাক্স দেওয়ার জন্য সরকার তাকে বলতে পারবে না, তার এগুলোর উপর ট্যাক্স আরোপ করতে পারবে না। অর্থাৎ তার শুধুমাত্র ডোমেস্টিক ইনকাম যেগুলা, যেখানে তিনি রেসিডেন্ট সেখানকার যে ইনকাম সেগুলাতে এই ট্যাক্স আরোপ করতে পাওয়া যাবে, কিন্তু ডোমেস্টিক ইনকামের বাইরে গুলাতে। হ্যাঁ বলেন। একটা কোম্পানি ধরেন খুললে ওটার হেড অফিস বানালাম নেপালে, তাহলে এখন না ওটা বলতেছি তো, ট্যাক্স দেওয়া লাগবে না তেমন না। আমি নন রেসিডেন্ট হলে ট্যাক্স দিবেন না, ব্যাপারটা কি এমন? নন রেসিডেন্ট হলে আপনার উল্টা বিষয় আসবে। ঠিক আছে, যিনি resident, he will be taxed upon both of his domestic income as well as his outside foreign income. ঠিক আছে, কিন্তু যিনি নন রেসিডেন্ট, যিনি বাংলাদেশি নন রেসিডেন্ট, তার ক্ষেত্রে এই সুযোগটা আমরা পাবো না। সেজন্য এখানে বলা হচ্ছে যে নন রেসিডেন্ট will not be taxed on income earned outside Bangladesh, while a resident is taxed on his global income as well as domestic income. দুইটা ইনকামের উপরে তাকে ট্যাক্সের আওতায় আসতে হবে। এক। দুই নম্বর কথা হচ্ছে residential status is determined for each category of persons separately. Isn't it right? আমরা প্রত্যেকটা ক্যাটাগরির জন্য সেপারেটলি ডিটারমাইন করছি না? ইন্ডিভিজুয়ালের জন্য একরকম, পার্টনারশিপ ফার্মের জন্য একরকম, কোম্পানির জন্য একরকম। সো residential status is determined for each category of persons separately, and residential status is determined separately for each income year. আপনি একটা অর্থ বছরে রেসিডেন্ট হয়েছেন, ইট ডাজন্ট মিন দ্যাট আপনি পরের বছরও রেসিডেন্ট হবেন, তাই না? পরে আপনার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস পাওয়ার সত্য হচ্ছে আপনি ওই পার্টিকুলার অর্থ বছরে ছিলেন কিনা। কিন্তু আপনি এই অর্থ বছরে আপনি এতদিন 182 দিন ছিলেন, সেজন্য আপনি রেসিডেন্ট, কিন্তু পরের অর্থ বছরে গিয়ে আপনি একদিনও না থেকে নন রেসিডেন্টও হতে পারেন নাকি? সেজন্য বলা হচ্ছে যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস
is determined separately for each income year. প্রত্যেক বছর আপনি কত বছরে রেসিডেন্ট হয়েছেন, it doesn't mean that পরের বছরও আপনি রেসিডেন্ট হয়ে যাবেন। সেজন্য এটা প্রত্যেক বছর ডিটারমাইন করতে হবে, রাইট, বা করা হয়। এন্ড বলা হচ্ছে যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইজ অলওয়েজ ডিটারমাইন্ড ফর দ্য ইনকাম ইয়ার। আপনি ইনকাম ইয়ারে এটা ডিটারমাইন করা হয়। অ্যাসেসমেন্ট ইয়ারে আপনি 2020-21 ইনকাম ইয়ার আপনার, এখন 2021-22 আপনি অ্যাসেসমেন্ট ইয়ার। এই অ্যাসেসমেন্ট ইয়ার আপনি বাংলাদেশে আছেন কিনা 182, ইট ডাজন্ট ম্যাটার, আপনি ইনকাম ইয়ারে ছিলেন কিনা সেটাই দেখবো আমরা, রাইট? জি স্যার। জি স্যার। Then resident of more than one country for any income year, এটা তো বলেছি আপনাদেরকে। more than one country তো হতে পারে না, পারে। জি স্যার, জি স্যার, জি স্যার। Then residential status will not of a SC। আমরা আলোচনায় কোথাও সিটিজেনশিপের সব কথা পাইনি। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নির্ধারণের যে সেকশনটা পড়েছি আলোচনা, দুইটা কন্ডিশন, সেখানে সিটিজেনশিপের কথা বলা ছিল কোথাও? না স্যার। No, So, residential status will not depend on the citizenship of an SSC, right? So effect of রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা স্যার এটা তো ট্যাক্স দেওয়া না দেওয়া হলো ওই যে 3 লাখের যে সুবিধাটা পাওয়া যায় ওইটার মধ্যেই সীমাবদ্ধ। ট্যাক্স তো অবশ্যই দিতে হবে, রেসিডেন্সিয়াল হইতে হবে, দিলে হইলেও দিতে হবে, নন রেসিডেন্সিয়াল হইতে হবে, কিন্তু যদি 3 লাখের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আইসা এই স্ট্যাটাসটা কাজ করবে। শুধু 3 মাস না, আরো কিছু বিষয় আছে। 3 মাস না স্যার, 3 লাখ টাকাটার কথা বলতেছি, যে যদি 3 লাখ টাকা হয় তাহলে সুবিধাটা পাওয়ার জন্যই কিন্তু রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা আমরা ব্যবহার করব। সেটা আমরা এই যে এখনকার আলোচ্য বিষয়, শুধু যে 3 লাখ টাকার উপর সুবিধাটা পাবো নাকি আরো কি কি বিষয়, অর্থাৎ এই রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ইফেক্টটা কোথায় কোথায় পড়বে, ট্যাক্স লায়াবিলিটি ডিটারমাইন করার ক্ষেত্রে কোন কোন জায়গায় রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটার ইফেক্ট পড়বে। আপনি যেটা বললেন শুধু কি টোটাল ওই ইনকামটার উপর নাকি আরো অন্যান্য জায়গায়, তো সেজন্য আমরা এটার নাম দিয়েছি ইফেক্ট অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইন ডিটারমাইনিং ট্যাক্স লায়াবিলিটি। ট্যাক্স লায়াবিলিটি ডিটারমাইন করার ক্ষেত্রে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ইফেক্টটা কোথায় কোথায় পড়ে। এক নাম্বার হচ্ছে টু ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ টোটাল ইনকাম। টোটাল ইনকামে কত আপনার একজন এসএসসির টোটাল ইনকাম কত, সেই টোটাল ইনকাম হিসেব করার ক্ষেত্রে আপনার কি পড়ে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ইফেক্ট পড়ে। কারণ যিনি রেসিডেন্ট তার টোটাল ইনকাম হবে দুটা জিনিসের সমন্বয়ে, ডোমেস্টিক ইনকাম অ্যাজ ওয়েল এজ ফরেন বা গ্লোবাল ইনকাম, দুটা জিনিসের সমন্বয়ে তার টোটাল ইনকাম হবে। কিন্তু যিনি নন রেসিডেন্ট শুধুমাত্র তার ডোমেস্টিক ইনকামের উপর ট্যাক্স আরোপ করা হবে, ফরেন ইনকামের উপর ট্যাক্স আরোপ করা হবে না। তাহলে টোটাল ইনকামে এটা একটা ইমপ্যাক্ট ফেলবে নাকি? জি স্যার। এক, তাহলে এটার উপর একটা ইফেক্ট আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। সেকেন্ড, টু ডিটারমাইন মিনিমাম লিমিট অফ ট্যাক্সেবল ইনকাম। মিনিমাম লিমিট অফ ট্যাক্সেবল ইনকাম, এটা যদি আপনারা আমি যখন নেক্সট ক্লাসে ট্যাক্স রেট পড়াবো তখন আপনারা দেখবেন যে মিনিমাম, আমাদের সময় তো আছে আরো 12 মিনিট সময়, আজকেই পড়াই ফেলবো এটা। এই ট্যাক্স রেটের ক্ষেত্রে মিনিমাম লিমিট অফ ট্যাক্সেবল ইনকামের জন্য বলা হলো যে একজন মেইল এসএসসির মিনিমাম লিমিট অফ ট্যাক্সেবল ইনকাম কত? 3 লাখ। অর্থাৎ একজন এসএসসি তিনি যদি রেসিডেন্ট হন এবং মেইল হয়ে থাকেন তাহলে প্রথম 3 লাখের উপর তাকে ট্যাক্স দিতে হবে না, 0% ট্যাক্স। এই যে মিনিমাম লেভেল অফ ট্যাক্সেবল ইনকাম তার 3 লাখ। কখন? এসএসসি যখন মেইল হবে 3,50,000, 3,50,000। আর যদি সে এই প্রতিবন্ধী হয় তখন সম্ভবত 4 লাখ টাকা। ঠিক আছে, স্যার এটাকে জেন্ডার ডিসক্রিমিনেশন বলা যায় না? আচ্ছা, সেটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো। এরকম আমাদের হাজার মানে শত লতে জেন্ডার ডিসক্রিমিনেশন আছে, ঠিক আছে, কথা লিটারালি সেন্সে। বাট আমাদের যেহেতু আজকে সময় কম, আমরা এই জেন্ডার ডিসক্রিমিনেশনের জন্য ধরেন আলাদা একটা ক্লাসই রাখলাম যে এটার উপর ডিবেট হবে, ঠিক আছে, ফাইন। তাহলে এই ফিমেল হইলে 3,50,000 টাকা, আর যদি কি বলেছি প্রতিবন্ধী হয়, ডিসেবল হয়, এসএসসি সে যদি ডিসেবল পারসন হয়ে থাকে তখন 4 লাখ। আর তিনি যদি ওয়ান্টেড ফ্রিডম ফাইটার হন, গ্যাজেটেড যোদ্ধা হতো, মুক্তিযোদ্ধা, ওয়ান্টেড ফ্রিডম ফাইটার, দেন এটা কত হবে? 3,75,000 টাকা।
মিনিমাম ট্যাক্স এক্সাম্পশন লিমিট, অর্থাৎ একজন হিজড়াদের ক্ষেত্রে কি হবে স্যার? ডিসেবলের মধ্যে ফেলতে হবে আর কি, তো যদি তারা তো এত কাপ করে না। এখন আপনি দেখেন একজন এসএসসি 10 লাখ টাকা ইনকাম করলেন, সেই এসএসসি যদি, তাহলে আমার কয় লাখ টাকার উপর ট্যাক্স দিতে হবে? 3 লাখ 3 লাখ। ওটা তো মওকুফ পাবে 3 লাখ, কিন্তু দিতে হবে কয় লাখ? স্যার 3 লাখের উপরে যা ইনকাম করবে তা। আমি তো বলেই দিলাম, একজন এসএসসির ইনকাম 10 লাখ টাকা, সে যদি মেল হয়ে থাকে তাহলে তার কত লাখ টাকার উপর ট্যাক্স দিতে হবে? 7 লাখ টাকা। 7 লাখ। 7 লাখ উপরে। এটাই জানতে চাচ্ছি। আচ্ছা, তিনি ফিমেল হলে? স্যার 6.5 লাখ। 6,50,000। 6 লাখ 50। আচ্ছা, তিনি যদি ডিসেবল পারসন হয়? 6 লাখ। 6 লাখ। তিনি যদি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হয়? 6,25,000। 6 লাখ। স্যার 6 লাখ 25। 5 লাখ 25 হবে, 6 লাখ স্যার, কেন? 4 লাখ 75 বলবেন। স্যার আপনি স্যার ওটা কি 4 লাখ 75 ছিল? 3,75,000 টাকা বলছিলেন স্যার। বলছিলেন। ও তাই নাকি? 4 লাখ 3 লাখ না 4 লাখ, ঠিক আছে 4 লাখ 75। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে ডিফারেন্ট পার্সন এসএসসির জন্য এই যে ডিফারেন্ট লেভেল অফ এক্সাম্পশন, এই সুযোগটা এটা মানে এই যে যত বেশি এক্সাম্পশন পাচ্ছে তত ট্যাক্সেবল ইনকামটা কমে আসছে না? যত ট্যাক্সেবল ইনকাম কম হবে তত ট্যাক্সের পরিমাণ কম হবে না? জি স্যার। জি স্যার। তো এই বেনিফিটটা, এই যে মিনিমাম এক্সাম্পশন অফ ট্যাক্স লিমিট, এই বেনিফিটটা পাবে একজন রেসিডেন্ট, কি বলা হয়, মানে একজন রেসিডেন্ট এসএসসি, বাংলাদেশি রেসিডেন্ট। হ্যাঁ, যার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হচ্ছে রেসিডেন্ট, সেই বেনিফিটটা পাবে। নন রেসিডেন্ট এই বেনিফিট পাবে না। অর্থাৎ নন রেসিডেন্ট একজন ব্যক্তি, সে 10 লাখ যদি এখানে ইনকাম করে, তার 10 লাখের উপরে ট্যাক্স দিতে হবে। বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার, এখন বুঝছি স্যার। এখন ট্যাক্স রেটে আসেন। ট্যাক্স রেটও কিন্তু এই বৈষম্যটা আছে। এখন আপনি একজন রেসিডেন্ট, মেইল, এখন আপনি ইনকাম করেছেন কত? 10 লাখ। তাহলে আপনি প্রথমে 3 লাখ টাকার উপর কত? 3 লাখ টাকার উপর ট্যাক্স দিতে হবে না। 3 লাখ টাকা তো লাগবে না। হ্যাঁ, প্রথম 3 লাখ টাকার উপর, 3,50,000 এর উপরে দিলে। মানে শুনেন না, প্রথম 3 লাখ টাকার উপর 0% না বললে তো হবে না। ওটা তো আপনার 0%। প্রথম 3 লাখের উপর 0%। আচ্ছা, পরের 1 লাখের উপর, এটা কিন্তু বর্তমানে এক্সিস্টিং 5%। আপনাদের বইয়ে ডিফারেন্ট হতে পারে, সেজন্য অ্যাটাচ পরিপত্র থেকে দেখতে হবে। বইয়ে কিন্তু বই পুরানো, আপনারা যেটা কিনেছেন। 5%। তারপর কত? 5 লাখের উপরে স্যার 10%। তারপর 3 লাখ। 3 লাখের উপর 10%। 10%। তারপর 4 লাখ। 15%। 15%। তারপর 5 লাখ। 20%। 20%। স্যার 5 করে বাড়তে থাকবে। না শুনেন, একটু পরে থেমে যাবে। এরপর হচ্ছে দি রেস্ট, 25%। 25%। এরপরে যত অ্যামাউন্টই হোক না কেন, ওটা পুরোটার উপর 25% দিবেন। তো এই ক্ষেত্রে দেখেন, আমরা যে এসএসসির কথা বলেছি, তার ইনকাম কত? 10 লাখ। তিনি মেইল রেসিডেন্ট, তাহলে তিনি প্রথম টাকার উপর 0%, পরের 1 লাখ টাকার উপর 5%। 5,000, তাহলে তার 4 লাখ শেষ। জি 10 লাখ থেকে 4 লাখ, পর 3 লাখের উপর 10%, তাহলে 30,000 টাকা। 30,000। ওকে, পরে 4 লাখ। হ্যাঁ বলেন। তারপর 4 লাখ তাহলে 3 লাখ টাকা। কত পার্সেন্ট? 15%, 45,000 টাকা। 15%, 45,000। কত টাকা ট্যাক্স দিলেন? 45, 80,000। 80,000। Type of tax rate: 0%, 5%, 10%, 15%, 20, 25%. Each different types of tax rates. This tax rate is applicable only on the
রেসিডেন্ট এসএসসি, রেসিডেন্টরা এই বেনিফিটটা পাবে। কিন্তু সে যদি নন রেসিডেন্ট হতো, আমরা যার কথা বলেছি, ওই ব্যক্তি যদি নন রেসিডেন্ট হতো কি হতো? তাহলে তখন 3 লাখ থেকে শুরু 10 হয়ে লাখ যেত। টাকার উপরে দিতে হবে স্যার, তাহলে 3 লাখ টাকা তখন শুরু হবে। তার 10 লাখ থেকে শুরু হবে এমন না। 25%। তার এই 20 লাখ টাকার উপর তাকে সরাসরি 30% ট্যাক্স দিতে হতো। তার মানে 25% না? 25%, এটা 30% ছিল আইনে, এখন কি 25% করা হচ্ছে? আপনারা লেটেস্টটা দেখে নিন, আমি 30% ধরে দিলাম, ঠিক আছে? লেটেস্টটা দেখে নিন। তাহলে তাকে দিতে হচ্ছে আগেরটা কত? 25% দেখে এটা বলতেছিলাম আর কি। না না, আগেরটা তো অন্য বিষয়, এটা আমরা নন রেসিডেন্টের কথা বলছি। আগের এগুলো সব রেসিডেন্টের ক্ষেত্রে। নন রেসিডেন্টের ক্ষেত্রে তার যে ইনকাম, তাহলে দেখেন এখানে এক্স একজন ব্যক্তি, ওয়াই একজন ব্যক্তি, এক্স একজন ব্যক্তি, ওয়াই একজন ব্যক্তি। এক্স উনি রেসিডেন্ট, ওয়াই নন রেসিডেন্ট। তো এক্স কে 10 লাখ টাকা ইনকাম করে ট্যাক্স দিতে হচ্ছে কত? 80,000। আর ওয়াই কে 10 লাখ টাকা ইনকাম করে ট্যাক্স দিতে হচ্ছে কত? এই যে ওয়াই কে আরো বাড়তি 2,20,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে, এটা কেন? নন রেসিডেন্ট। তাহলে দেখছেন নন রেসিডেন্ট হইলে কি সমস্যা, মানে রেসিডেন্ট হওয়া নন রেসিডেন্ট হওয়ার মধ্যে তাহলে এই যে ট্যাক্স রেটেরও একটা পার্থক্য আছে, রাইট? জি স্যার। জি স্যার। তারপরে ট্যাক্স রিবেট, ওই যে আপনাদের বলেছিলাম যে আপনি আপনার ইনকামে বিভিন্ন সরকার নির্ধারিত খাতে যদি ইনভেস্ট করেন, ট্যাক্স রিবেট বা ক্রেডিট পাবেন, মনে আছে? জি স্যার মনে আছে। জি স্যার। এটা কিন্তু শুধুমাত্র রেসিডেন্টদের জন্য প্রযোজ্য, নন রেসিডেন্টদের জন্য প্রযোজ্য না। তো এখন ধরেন আমাদের এসএসসি উনি যিনি রেসিডেন্ট, উনি এরকম 50,000 টাকা ট্যাক্স ক্রেডিট পেয়েছেন এক জায়গা থেকে, তাহলে ওনাকে আলটিমেটলি ট্যাক্স দিতে হচ্ছে কত? 30,000 টাকা। 30,000। অন দ্য আদার হ্যান্ড, শুধুমাত্র নন রেসিডেন্ট হওয়ার কারণে অন্য যে এসএসসি, ওনাকে দেখেন ওনাকে 3 লাখ টাকা ট্যাক্স দিতে হচ্ছে, উনি এসব কিছুই পাচ্ছেন না, রাইট? জি স্যার। তো তাহলে আমরা কি বলতে পারি না যে এই যে আমরা কি এই কথাটা বলতে পারি না যে একদম উপরের কথাটা, যে residential status of an SSC has significant bearing on the tax liability, or the residential status of an SSC has a great impact or effect on determining the tax liability of an SSC, isn't it? Yes sir. Yes sir. Okay. So আপনারা এখানে পয়েন্টস টু বি ডিটারমাইন্ড এগুলো পড়বেন ভালো করে, যে দিস ইনকাম ইয়ার কন্টিনিউয়াস পিরিয়ড অর নট, ওয়ান প্লেস অর নট, এই বিষয়গুলো আপনারা দেখবেন যেগুলো আমরা করেছি। সো দ্যাট ইজ অল ফর ইউ। এই যে আজকের এই লেকচার শিট যা পড়েছি আজকে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ এন এসএসসি, দেন হচ্ছে এর আগের ক্লাসে বেসিক অফ ইনকাম ট্যাক্স, বেসিক যেটা পড়েছি সেটা, এবং হচ্ছে আর কি পড়েছি আমরা? আর এই দুটাই তো পড়া হয়েছে না, আরেকটা বিষয় পড়েছি তো, যে পারপাসটা, ঠিক আছে? ইনকাম ট্যাক্স কেন দিব, আমরা তো অনেক কিছু বলেছি, তাই না? এই তিনটা টপিকসের উপর আপনাদের ফার্স্ট কুইজ, এন্ড ইট উইল বি হেল্ড অন দ্য নেক্সট ক্লাস টিউসডে। স্যার এটা কি রিটেন নাকি স্যার এমসিকিউ? এখন প্রশ্নের নেচার কেমন, মানমন্ডল রাইট? স্যার 15 marks a quiz. sir. So as usual, there will be MCQ statement, or whether that statement is true or false. There will be short questions, short technical questions. There will be counting of little math, like আপনি এই যে আমি ট্যাক্স রেট দিয়েছি, আমি ফর এক্সাম্পল একটা অ্যামাউন্ট অফ ট্যাক্স দিলাম, ট্যাক্সেবল ইনকাম, সেখান থেকে ট্যাক্স রেট দিয়ে আপনি ট্যাক্স বের করতে পারেন কিনা, হ্যাঁ। তারপরে আপনি যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নির্ধারণ করতে জানেন কিনা, দেয়ার উইল বি আ ফ্যাক্ট, যেটা থেকে আপনাকে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বের করতে হবে। এই টাইপের প্রশ্ন হবে ছোট ছোট, ঠিক আছে? ওকে স্যার টাইম কতক্ষণ? ক্লাস টাইম কতক্ষণ সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে, সেটা আমি আগে কিভাবে বলবো? স্যার খাতায় লিখবো নাকি স্যার যে টিমসের এমসিকিউ, টিমসের যেখানে আপনাদের এই কুইজ অপশন থাকে, কুইজ অপশন, সেখানে প্রশ্ন দেব, সেখানে আনসার করতে হবে, খাতায় না, ঠিক আছে? তাহলে স্যার ম্যাথ কিভাবে কি স্যার?
হবে হবে প্রশ্ন পেলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সো দ্যাট ইজ অল অ্যান্ড অল দ্য বেস্ট টু ইউ। আর হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদের তাহলে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন স্যার আছে? সাবমিট করার জন্য 2-3 মিনিট বাড়ায় দিন স্যার, অনেক সময় দেখা যায় আমাদের মানে লগ ইন করতে